14 সেপ্টেম্বর আমাদের বিএসএসআইবি ট্রান্সক্রিপ্ট রিভিশনের আজকে হচ্ছে কত 39 নাম্বার ক্লাস। তো আমরা কালকে পর্যন্ত হচ্ছে যে আমরা অ্যাডভান্স সিএসএর যে টপিক দেখতেছিলাম, যেমন হচ্ছে কি টুল টিপ দেখছিলাম, অ্যাস্টাল ইমেজ, ইমেজ রিফ্লেকশন, অবজেক্ট ইমেজ, হ্যাঁ, অবজেক্ট পজিশন, মাস্কিং, এগুলো আমরা দেখতেছিলাম। মাস্কিংটা এসে আমরা একটা হোস্টেড খাইছিলাম বিকজ অফ মাস্কিংয়ের যে ফিচারটা এটা সব ব্রাউজার সাপোর্ট করতেছে না সুন্দরভাবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাউজার রিলেটেড প্রবলেম আছে, আবার হচ্ছে যে এখানে ভার্সন রিলেটেড প্রবলেম আছে। তো এইটা কোনো এক সময় হয়তো বা এগুলো হচ্ছে ব্রাউজারে নর্মালি সাপোর্ট করবে, সেই দিনের অপেক্ষায় থাকেন। এরপর এখানে কিছু টপিক আছে, যেমন হচ্ছে যে একটা হচ্ছে কি বাটন আর একটা হচ্ছে প্রেজেন্টেশন, এগুলো আপনারা অলরেডি জানেন। হ্যাঁ, যে বাটন বলতে হচ্ছে কি ওই ইনপুট টাইপ বাটন, অথবা হচ্ছে তোমাদের একটা অ্যাঙ্কর ট্যাগের বাটনের মধ্যে আপনি রূপ দিবেন, সেটা কি হবে সেটা ডিজাইন দিয়ে অলরেডি আমরা এটা করে আসতেছি, এই জিনিসটা আর কিছু না। আবার সেটা ইনপুট টাইপ বাটন হলে আপনি বাটনের মধ্যে এটা রূপ দিতে পারবেন, আবার হচ্ছে শুধু কি বাটন হলেও রূপ দিতে পারবেন, অ্যাঙ্কর ট্যাগ হলেও রূপ দিতে পারেন। ইভেন হচ্ছে যে একটা আপনি মনে করেন পি নিলেন না, পিরিয়ড ডিজাইন করে কিন্তু বাটনের মধ্যে বানাতে পারেন। এটা খুবই সিম্পল বিষয়, জাস্ট ডিজাইনের বিষয় এখানে, আর কিছু না। পেজিনেশন যেটা, এটা হচ্ছে যে এটা আপনারা জানেন, বাট শুধু কনসেপ্টের সাথে একটা পরিচিত হন। আমাদের হচ্ছে যে মানে বিভিন্ন ই কমার্স সাইটে অথবা বিভিন্ন হচ্ছে ব্লগ সাইটে বা নিউজ পেপারে গেলে দেখবেন যে এক পেজে অনেকগুলো পোস্ট আসতেছে না, কিছু মানে 10টা আসলো বা 20টা আসলো বা 5টা আসলো, এরপরে এটা কি নেক্সট থাকে বা 1 2 3 থাকে নিচে দিয়ে, এটাকে বলা হয় পেজিনেশন। আর এই 2তে গেলে মনে করেন পরের পেজে আরো কিছু ইনফরমেশন আসলো, 3তে গেলে পরের পেজে আরো কিছু ইনফরমেশন আসলো, এগুলা। আর এই যে পেজিশনগুলো এখানে যেরকম আছে দুনিয়া কিন্তু সব জায়গায় আবার এরকমও না। কেমন হবে সেটা ডিপেন্ড করে ডিজাইনের উপরে, কমপ্লিটলি ডিজাইনের উপর। ডিজাইনটা আপনি কীভাবে দিন ওইভাবে, এটা একটা ইউএলএল এর মধ্যে জাস্ট ডিজাইন করে দিয়েছে, হয়ে গেছে, আর কিছু না। ওটা দেখি চলেন, দেখেন এই যে এটা ইউএলএল দিন সেটা জাস্ট অ্যাঙ্কর ট্যাগ দিছে, ইচ্ছা মানে ডিজাইন আমার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু এখানে যে ফাংশনাল বিষয়টা আছে, যে হচ্ছে ক্লিক করলে পরের পেজে আরো কিছু ডাটা আসবে, এটা হচ্ছে প্রোগ্রামিং এর কাজ, প্রসেসিং এর কাজ। কিন্তু ওই যে ক্লিক যে করবে, আসলে যে স্ট্রাকচারগুলো আছে, ডিজাইনগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের পার্ট। তো সেটা আমরা অলরেডি জানি, জাস্ট কনসেপ্টের সাথে পরিচিত হওয়া। হ্যাঁ, পরের পেজে এখন আমরা করতে পারবো, এটা স্টিল ডাটা হবে আর কি, ফিক্সড ডাটা হবে। মনে করেন যে আপনি চারটা পেজ করলেন, দেখতে 4 রকম আলাদা আলাদা ডাটা দিয়ে। তো এই 1 এর সাথে একটা পেজের অ্যাঙ্কর ট্যাগ রিলেশন করে রাখলেন, 2 এর সাথে একটা পেজের সাথে রিলেশন করে রাখলেন, 3 পেজের সাথে একটা পেজের রিলেশন করে রাখলেন। কিন্তু ডাইনামিক্যালি বিষয়গুলো এরকম হয় না। ডাইনামিক্যালি হয় যে আপনার কাছে অগন্ত পেজ আছে, মনে করেন একটা নিউজ পেপারের কথা চিন্তা করেন, প্রথম আলোর কথা চিন্তা করেন, প্রথম আলোতে এখন পর্যন্ত কি পরিমাণ নিউজ আছে এটা তো প্রথম আলো জানে না, লাখ লাখ নিউজ আছে এদের কাছে। এখন যদি এদেরকে মনে করেন যে আপনি মিনিমালি যদি এগুলো এরকম প্রেজেন্টেশন করতে চান, তাহলে তো পাগল হয়ে যাবে। তখন এরা কি করা হচ্ছে যে এগুলারে প্রসেসিং করে, প্রোগ্রামিং করে, অটোমেশন করে, যে হচ্ছে যে ডাটা বেজে ডাটা থাকলে সেটা হচ্ছে অটোমেটিক্যালি এগুলোর সাথে কি লিঙ্ক হবে, আসবে। পার পেজে কয়টা কাউন্ট নিউজ আসবে, 10টা নিউজ আসবে, ওকে ফাইন। তাহলে আমার কাছে আছে 1 লাখ নিউজ, পার পেজে 10টা নিউজ, তাহলে এর উপরে কয়টা প্রেজেন্টেশন হবে, অটোমেটিক্যালি এগুলো জেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে ডিজাইনের যে পার্টটা সেটা আমাদেরকে বা যারা ফ্রন্ট নিয়ে কাজ করে তারাই করে রাখছে বা করতে হবে আর কি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এখানে চলে আসি ভেরিয়েবলস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা শিখতে এর আগে আমরা শিখছিলাম হচ্ছে ফ্ল্যাক্স বক্স। ফ্ল্যাক্স বক্স হচ্ছে কি একদম এখন মানে লেটেস্ট টেকনোলজি, যেটা দিয়ে আমরা ফ্লেক্সিবল লেআউট করতে পারি। আর ফ্লেক্স বক্সটা আসার সাথে সাথে আরেকটা কনসেপ্ট চলে আসছে, সেটা হচ্ছে রেসপন্সিভ কনসেপ্ট। কি কনসেপ্ট? রেসপন্সিভ কনসেপ্ট। এবং রেসপন্সিভ বলতে আমরা কি বুঝি নর্মালি? রেসপন্সিভ বলতে যদি সহজ কথায় বলি, সেটা হচ্ছে যে আমার একটা সেম সাইট, সেম টেমপ্লেট, সেম ওয়েবসাইট, সেম অ্যাপ্লিকেশন মাল্টিপল ডিভাইসে সুন্দর করে কি ফুল উইডে ফিড হয়ে ইউজারকে দেখাবে। কি বললাম? সুন্দরভাবে ফুল উইডে ডিভাইস অনুযায়ী, আলাদা আলাদা ডিভাইস অনুযায়ী ফুল উইডে ফিড হয়ে কি ফিট হয়ে আমার ওয়েবসাইটটা ইউজারকে কি ঠিকঠাকভাবে দেখাবে, যেন ইউজারে কোথাও কি জুম করতে না হয়, টান দিয়ে দেখতে না হয়, আবার হচ্ছে কি কিছু স্কিপ না হয়ে যায়, কন্টেন্ট নষ্ট না হয়ে যায়, এরকম কোনো সিনারিও যাতে না আসে। আমার W3 স্কুলের ওয়েব ভার্সনে আসলে আমরা যেভাবে কন্টেন্টগুলো দেখতে পারি, যেন এটা কি মোবাইলে গেলে যেন কি সুন্দর একইভাবে কন্টেন্টগুলো দেখতে পারি, কোনো কন্টেন্ট যেন নষ্ট না হয়। এটা হচ্ছে রেসপন্সিভ। তাহলে কি হচ্ছে, আমাদের এটা একটা মনে করেন যে মোবাইল ডিভাইস, হ্যাঁ, এটার একটা বড় মোবাইল ডিভাইস, এটার একটা ট্যাব মনে করেন, এটা আরেকটা কোনো ডিভাইস, এটার একটা কোনো ডিভাইস, এই যে ডিভাইসগুলো চেঞ্জ হচ্ছে, ডিভাইস চেঞ্জ হওয়া মানে কি আসলে? ডিভাইস চেঞ্জ হওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিফোর চেঞ্জ হওয়া। বিফোরটা আমরা বুঝি যে আমার স্ক্রিন রেজলিউশন অনুযায়ী আমার ব্রাউজারটা যতটুকু ওপেন হয়েছে, যতটুকুর মধ্যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি বিফোর। এবার আমার এক একটা ডিভাইসের বিফোর্টের স্ক্রিন একই রকম, সেই বিফোর্ট অনুযায়ী একই ওয়েবসাইট বিভিন্ন ডিভাইসে কি ফুল উইড নিয়ে সুন্দরভাবে ফিট হয়ে কি রেসপন্সিভনেস। তো ফ্ল্যাক্সবক্সগুলো আসার, ফ্ল্যাক্সবক্স টেকনোলজি আসার সাথে সাথে এটা এই রেসপন্সিভের যে থিওরি এটাও আসছে। তো
তো এখন আপনার লেটেস্ট টেকনোলজি হচ্ছে কি, আপনাকে সব অ্যাপ্লিকেশন বলেন, ওয়েবসাইট বলেন, ট্যাবলেট বলেন, এগুলোকে 100% রেসপন্সিভ করতে হবে, যাতে এটা সব ডিভাইসে কি ঠিকঠাকভাবে সাপোর্ট করে। এখন যদি মনে করেন হচ্ছে যে আপনি একটা টেমপ্লেট, আপনি তো ইউজারকে বলে দিতে পারেন না যে ভাই আপনি অ্যাপ্লিকেশন চালাইতে হলে আপনারা হচ্ছে যে উইন্ডোজ 7 থেকে ওপেন হইতে হবে এবং আপনার ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে, এরকম করলে কিন্তু সিস্টেম চলবে না। আপনার সিস্টেম বানাইতে হবে হচ্ছে কি ইউনিভার্সাল, সবার জন্য, সবাই এটা ইউজ করবে, সব ডিভাইস থেকে ইউজ করবে, এই জন্য রেসপন্সিভটা ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক ছাড়া রেসপন্সিভ করতে চাই, ভালো করে বুঝেন কথাটা, আমরা যদি কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক ছাড়া রেসপন্সিভ করতে চাই, তাহলে আমরা খুব সহজে কিছু জিনিস জানলে এটা করতে পারবো। একটা হচ্ছে যে ফ্লেক্সবক্স, আরেকটা হচ্ছে কি আপনার মিডিয়া কোয়েরি। আর ফ্লেক্সবক্স মিডিয়া কোয়েরির সাথে যদি আপনি সিএসএস ভেরিয়েবল শিখতে পারেন, তাহলে আপনি আর খুব স্মুথলি একটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক করে ফেলতে পারবেন খুব ইজিলি। এখানে সবচেয়ে বড় ভূমিকাটা রাখবো হচ্ছে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি হচ্ছে যে আপনার স্ক্রিনগুলো চিনতে পারে। ওই যে আমাদের যে বিএফোর্ড বললাম, এই বিএফোর্ডটা আসলে হচ্ছে কিসের বিএফোর্ড, এটা আসলে মিডিয়ার বিএফোর্ড, এটা একটা মিডিয়া কিন্তু আসলে, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মিডিয়ার স্ক্রিনগুলো হচ্ছে মিডিয়া কোয়েরি ধরতে পারে, ঠিক আছে। অথবা যদি সহজভাবে যদি বলি, আমাদের যে বিএফোর্ডের কথা বলতেছি, বিএফোর্ডটা আসলে কোন ডিভাইসের বিএফোর্ড, অথবা বিএফোর্ডের ওয়েট কতটুকু অ্যাকচুয়ালি, সেটাই মিডিয়া কোয়েরি ধরতে পারে। এখন মনে করেন হচ্ছে যে আপনার কাছে 5টা ডিভাইস আছে, একটা ডিভাইসের উইড হচ্ছে 1400 পিক্সেল, একটা ডিভাইস 1200 পিক্সেল, একটা 1000, একটা 800, একটা 600, একটা 400, এরকম হতে পারে। এবার আপনি 400 পিক্সেল যে ডিভাইসটা আছে, সেটাতে আপনি ওয়েবসাইটের মধ্যে একরকম স্ট্রাকচার রাখবেন। হ্যাঁ, স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখা যায় স্ট্রাকচার চেঞ্জ হয়ে বোঝা যায়। আবার যদি 600 যেটা আছে, এটার মধ্যে স্ট্রাকচার একরকম হচ্ছে, 800-এর মধ্যে একরকম হচ্ছে, 1000-এর মধ্যে একরকম, 1200 একরকম, আবার 1400 আরেকরকম স্ট্রাকচার হচ্ছে। এই যে আলাদা আলাদা আপনার স্ক্রিনে আলাদা আলাদা স্ট্রাকচার দিচ্ছেন, এটা বুঝবে কিভাবে? এটা ডিভাইসে বুঝাবে হচ্ছে মিডিয়া কোয়েরি। মিডিয়া উল্লেখ করে দিলে, মিডিয়া কোয়েরির মধ্যে স্ক্রিন সাইজ উল্লেখ করে দিলে, মিডিয়া কোয়েরি ধরতে পারে যে কোন বিফোর্ডে আমরা এখন আসি, অথবা আপনার ওয়েব টেমপ্লেটটা অ্যাপ্লিকেশনটা কোন বিফোর্ডে ওপেন হয়েছে। তখন সে হচ্ছে যে ওই বিফোর্ডের জন্য যে মিডিয়া কোয়েরির মধ্যে আপনি কোড লিখে রাখবেন, সেগুলো দেখাবে, ঠিক আছে। আর ফ্ল্যাক্সবক্স দিলে সুবিধা হচ্ছে কি, ওই যে আমরা টেমপ্লেট বা স্ট্রাকচার বা লেআউট ডিজাইন করার সময় আমরা প্লট দেখছিলাম, টেবিল দেখছিলাম, ফ্লেক্সবক্স দেখছিলাম, আপনারা যেটা বুঝতে পারছেন যে কোনটা ইজি। ফ্ল্যাক্সবক্স মোস্ট ইজিয়ার টেকনিক, রাইট। তাহলে হচ্ছে ফ্ল্যাক্সবক্স দিয়ে হচ্ছে আপনি কোনো একটা দেখেন ট্যাবলেটকে আপনি কি চাইলে কি আপনি রো এর মতো করে বানিয়ে ফেলতে পারেন, আবার কি কলামের মতো মনে করে বানিয়ে ফেলতে পারেন, খুব সিম্পলি জিনিসটা। তাহলে দেখেন আপনি মনে করেন যে এই কন্টেন্টগুলা বড় স্ক্রিনে রাখবেন হলো যে সমান সমান, একদম সমান হরিজন্টালি রাখবেন, ছোট স্ক্রিনে রাখবেন কি ভার্টিক্যালি। তাহলে দেখেন তো ফ্ল্যাক্স দিয়ে খুব সিম্পলি কাজটা আপনি করে ফেলতে পারবেন না। আমাদের তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয় যে হচ্ছে বড় স্ক্রিনে সব পাশাপাশি থাকে, ছোট স্ক্রিন আসলে কি নিচে নিচে চলে আসে, ভার্টিক্যালি চলে আসে, রাইট। আচ্ছা, এরপর সিএসএস ভেরিয়েবল কি করবে? মনে করেন হচ্ছে যে আপনার ওয়েব পেজে যে W3 স্কুল, হ্যাঁ W3 স্কুলে দেখেন মনে করেন হচ্ছে যে কালার আছে মনে করেন 4টা, কথার কথা, একটা কি গ্রিন কালার, আর একটা ব্ল্যাক কালার, আর একটা কি সফটওয়্যার ব্ল্যাক কালার। হ্যাঁ, এই তো, আর তো কিছু নাই। গ্রিন, হোয়াইট, ব্ল্যাক, সফট ব্ল্যাক, দেখুন পুরোটার মধ্যে অনেকটা এরকমই আছে। হ্যাঁ, আর দুইটা কম্পেস থাকতে পারে। এবার আপনি হচ্ছে মনে করেন যেখানে আপনার মনে করেন যে গ্রিন লিখতে হবে, যত জায়গায় আপনার হোভার হবে সব জায়গায় গ্রিন লিখতে হবে, যত জায়গায় বাটন লিখতে হবে সব জায়গায় গ্রিন লিখতে হবে। তাহলে দেখেন তো অসংখ্যবার এই যে কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড গ্রিন, বর্ডার গ্রিন, এটা কল করতে হয় না। ওকে, এবার আপনার ক্লায়েন্ট বললো যে হচ্ছে যে ভাই আমার তো গ্রিন হোভার ভালো লাগে না, গ্রিন বাটন ভালো লাগে না, হ্যাঁ, তারপরে যে গ্রিন হচ্ছে যে কালার ভালো লাগে না, আপনি এটা চেঞ্জ করে রেড করে দেন, আমার রেড ভালো লাগে। তাহলে আপনি কি করবেন? মানে 100 জায়গায় আপনি গ্রিন লিখে আসছেন, তাহলে এবার কি করতে হবে আপনাকে? 100 জায়গায় যে রেড লিখে আসতে হবে। যদিও হয়তো শর্টকাট টেকনিক আছে, তারপর আমি ধরলাম যে 100 জায়গায় যে আপনি কি রেড লিখে আসবেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার। যদি আমরা এগুলোর সাথে অ্যাজ এ প্রফেশনাল কাজ করার জন্য সিএসএস ভেরিয়েবলটা শিখি, তাহলে আপনি সিএসএস ভেরিয়েবল ধরবেন। ভেরিয়েবল বলতে হচ্ছে কি, আমরা একদিন বলছিলাম সহজভাবে বোঝার জন্য, ভেরিয়েবল মনে করেন যে ওই আপনার ওই বীজগণিতের বা পাটিগণিতের হচ্ছে যে এক্স। হ্যাঁ, মনে করে হচ্ছে যে এক্স সমান এত, ধরি আমার কাছে একটা এক্স আছে, এক্স। ওর এক্স এর মধ্যে এক্স এর ভ্যালু কখনো কি 1 হতে পারে, কখনো 100 হতে পারে, কখনো আমি হতে পারে, কখনো আপনি হতে পারেন, এটা একটা পরিবর্তনশীল। এটা কিন্তু ওই যে ভেরিয়েবলটা ফিক্সড, এক্স এক্সই থাকবে, এক্স এর ভ্যালুটা যেটা কি এটা চেঞ্জ হতে পারে। এই ভেরিয়েবলটা মনে করেন হচ্ছে কি এক্স। আর আপনি এক্স এগুলো লিখে রাখলেন কি ব্লু, এক্স এগুলো লিখে রাখলেন রেড, এক্স এগুলো লিখে রাখলেন ইয়েলো, গ্রিন, কিছুটা লিখে রাখলেন। এবার আপনি যত জায়গায় এক্স কল করবেন,
তাহলে শত জায়গায় মনে করেন যে আপনি লিখলেন x ইকুয়াল টু রেড, তাহলে আপনি সিএসএস ফাইলে যত জায়গায় x কে কল করবেন তত জায়গায় পাবে কি রেড পাবে অটোমেটিক্যালি। আবার আপনার ক্লায়েন্ট বলে দেবে আমার রেড ভালো লাগে গ্রিন করেন, তাহলে আপনি শুধু যাই ওই 100 জায়গায় চেঞ্জ করতে হবে না, আপনাকে শুধু চেঞ্জ করবেন কোথায়, x এর ভ্যালুটা চেঞ্জ করে দিবেন, x ইকুয়াল টু গ্রিন, সিম্পলি কাজ হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ কাজগুলো ইজি হচ্ছে, তো টেকনিকগুলো আমাদের বুঝতে হবে। ক্লিয়ার সবাই কনসেপ্টটা? জি না সেটা যাচ্ছি, আমি কনসেপ্ট ক্লিয়ার করছি, কনসেপ্টটা তো ক্লিয়ার আশা করি আমরা। এভরিথিং সব ভ্যালুর ক্ষেত্রে এটা হবে। আমরা হচ্ছে যে ভেরিয়েবল দিয়ে প্রপার্টি কিছু করতে পারবো না, প্রপার্টি তো হচ্ছে যে ফিক্সড, কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয় সবসময়। দেখেন প্রপার্টির সাথে ভ্যালু চেঞ্জ হয় না, আমরা কালারের দেখেন অনেক সংখ্যা দিতে পারি, ফন্টসে দেখেন অসংখ্য দিতে পারি। ইভেন মনে করেন যেসব হচ্ছে যে প্রপার্টির ভ্যালুগুলো ফিক্সড সেগুলো কিন্তু চেঞ্জ হয়। যেমন আমি যদি প্রপার্টিতে বলে যে ওভারফ্লো, ওভারফ্লো ভ্যালু কখনো কি হচ্ছে, হিডেন হচ্ছে, কখনো স্কেল হচ্ছে, কখনো অটো হচ্ছে, তার মানে ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখানে ভ্যালু কিন্তু ফিক্সড না, ভ্যালু চেঞ্জ হচ্ছে। ফ্ল্যাক্সের কথা ধরেন অসংখ্য ভ্যালু আছে এখানে, ওকে। না আমি এক্স অক্ষ এক বলা জানি, এক্স কে জাস্ট আমি একটা নাম দিলাম এখানে, এক্স এর জাস্ট একটা নাম, এটা কিন্তু অক্ষ না, ওকে। একটা কনসেপ্ট ক্লিয়ার আমরা, ওকে ফাইন। আচ্ছা চলেন আমরা সিএসএস ভেরিয়েবল কিভাবে কাজ করে আমরা এটা দেখি একটু, হ্যাঁ। প্রথমে আমরা একটা ডিরেক্ট একটা এক্সাম্পলে চলে যাই, হ্যাঁ, এরপর হচ্ছে যে আমরা আবার এখানে এসে বুঝবো। আমি হচ্ছে যে একটা ওই যে ডে 39 অ্যাজ এ প্রজেক্ট আমি ওপেন করে নিলাম। সেই প্রজেক্টের মধ্যে চাইলে প্রিভিয়াস ক্লাস আনতে পারি, চাইলে এখন ক্রিয়েটও করতে পারি, সমস্যা নেই, ক্রিয়েটে করে নেই। একটা ইন্ডেক্স ডট এচটিএমএল বানালাম, অ্যাসেট বানালাম, সিএসএস বানালাম, style ডট সিএসএস বানালাম, হ্যাঁ শেষ। এটুকু তো কাজ আমাদের। আচ্ছা এরপরে কাজ কি, এডিটর ওপেন করা। আমাদের প্রজেক্ট ওপেন করে দেন একটা, সবাই। ওকে দেখেন আপনারা অনেকে এটা পারতেছেন না, কি পারতেছেন না সেটা বলবো না। আচ্ছা ওকে ফাইন, আসেন আমরা এখানে একটা H1 নিলাম, তারপরে মনে করেন যে কি পি নিলাম, HR দিলাম, তারপরে S2 নিলাম, তারপরে মনে করেন একটা কি আর্টিকেল নিলাম, আর্টিকেলের মধ্যে আরেকটা হচ্ছে যে এখানে আপনারা দেখেন, আপনাদের কিছু করতে হবে না, জাস্ট দেখেন। আরেকটা লোরেন মেথড নিলাম, হ্যাঁ। এলিমেন্ট নিলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা এটা পাঁচটা, ওকে। পাঁচটা, চারটা হচ্ছে কন্টেন্ট এলিমেন্ট। এটা আমি ব্রাউজার ওপেন করি, আচ্ছা এখন হচ্ছে আপনাদের ক্লায়েন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট দিলে কিরকম, যে হচ্ছে যে এটার কালার হবে কি রেড, এটার কালার রেড, এটার কালার রেড, এটার কালার রেড। তাহলে নরমালি আমরা কি করবো এখানে, নর্মাল সিনারিওটা কি হতে পারে, হতে পারে হচ্ছে কি H1 কালার রেড নাকি, আর হতে পারে কি পি কালার রেড, S2 আর আর্টিকেল আছে, ওকে ফাইন দিয়ে দিই। না এগুলোর মধ্যে আরো অন্য সিনারিও থাকতে পারে, অন্য প্রপার্টিও থাকতে পারে, আমি একটা করে বোঝাচ্ছি কি। এখন কমা দিয়ে দিয়ে করে তাহলে তো সবগুলোর মধ্যে সেম ভ্যালু পেয়ে যাবে। এখন মনে করেন যে H1 এর মধ্যে ফন্টস থাকতে পারে একটা, লাইন থাকতে পারে একটা, তারপর ওয়ার্ডস থাকতে পারে একটা, সেটা আবার পি এর মধ্যে হবে না, এই জন্য আমি এটা করতেছি, তাই আলাদা আলাদা রাখতেছি। কালার রেড, এরপর কি আছে S2 আছে, S2 এর বললে কালার রেড,
কালার রেড। এরপর আসতে মনে করেন কি আর্টিকেল, আর্টিকেলে কি হলো দিল কালার রেড। আর আপনারা কোশ্চেন করতে পারো তাহলে এটা আমি অ্যাস্টারের মধ্যে দিয়ে দিব, সবাই রেড পেয়ে যাবে। তাহলে এখন আমি তাহলে মনে করলাম যে হচ্ছে এখানে শুধু এগুলো নেই, আরো অনেক কিছু আছে, আমি শুধু চারটারে হচ্ছে কি রেড দিব। তাহলে আবার অ্যাস্টারের মধ্যে দিলেও পসিবল না, স্পেসিফিক করে ধরে ধরেই দিতে হবে। ধরে ধরে দিলাম, সবগুলো রেড হলো। ওকে, অল্প কিছু কোড, কোনো সমস্যা নেই। আবার এগুলোর সাথে মনে করো ফন্ট সাইজও চেঞ্জ হবে। আবার বললো যে সবগুলো ফন্ট সাইজ সেম হবে, হ্যাঁ, অথবা আলাদা আলাদা হতে পারে। হেডিং এর গুলো একরকম হবে, তারপর হেডিং এর সবগুলো ফন্ট সাইজ হবে একই, আর যতগুলো আদার্স টেক্সট থাকবে সবগুলো ফন্ট সাইজ হবে একই। তাহলে আমরা কি করতে পারি, ফন্ট সাইজ এখানে লিখতে পারি আমাদের কি 30 পিক্সেল, এটা হেডিং। আবার কি এটা আরেকটা হেডিং না, এখানে 30 পিক্সেল লাগছিল। আর এখানে বললাম কি ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, এরকম কাজ আমরা করতে পারি এরকম, এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আপনারা ক্লায়েন্ট বলতে না ভাই হচ্ছে না, আমার হচ্ছে এগুলো সব গ্রিন করে দেন। তাহলে ধরো আমরা কি করবো, যেটা বলছিলাম একটু আগে, তাহলে এটাও গ্রিন এটাও গ্রিন, সবগুলো আর একসাথে ধরে ধরে গ্রিন করে দিতে হবে, বা আলাদা আলাদা ধরে গ্রিন করতে হবে। না যদি কোড এরকম সিম্পল অল্প কিছু লাইনের হয় তাহলে একসাথে ধরে কালার চেঞ্জ করে দেওয়া যায়। হ্যাঁ, আবার হচ্ছে যে ওই রিপ্লেস করেও যায়, শর্টকাট ওয়ে আছে। আপনার কাছে যদি লটস অফ কোড থাকে, আবার যদি আপনার মনে করেন যে 5টা সিএস ফাইল আছে, সবগুলোর মধ্যে যে চেঞ্জ করবেন, অনেক হ্যাসেলের কাজ, এটা ঝামেলা। তাহলে এখন হচ্ছে সহজ উপায় কি, তাহলে সহজ উপায় হচ্ছে যে সিএসএস ভেরিয়েবল ইউজ করা। কি ইউজ করা, সিএসএস ভেরিয়েবল ইউজ করা। সিএসএস ভেরিয়েবল নেওয়ার টেকনিক কি দেখেন তো, আপনাকে হচ্ছে যে ওই XYZ একটা নাম চুজ করে নিতে হবে। XYZ একটা কি নাম চুজ করে নিতে হবে। মনে করেন যে একটা নাম হলো কি ব্লু। এবার ব্লু যে ভেরিয়েবল, এটা সিস্টেমটা বুঝাবেন কিভাবে, আপনার ওয়েবটা বুঝাবেন কিভাবে। ওয়েব বলতেছে কি, আপনি যদি হচ্ছে যে কোনো একটা নামের আগে যদি আপনি ডাবল হাইপেন দেন, তাহলে সেটার একটা ভেরিয়েবল হিসেবে ওয়েবে কাউন্ট করবে। কি বললো, আপনি যে কোনো একটা নাম নিতে পারেন, কোনো সমস্যা নাই, সে নামের আগে যদি 2টা হাইপেন দেন, সিস্টেম তাকে অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে। আবার এখানে আপনি যে ভ্যালুটা দিবেন সেটা ভেরিয়েবলের ভ্যালু হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, আবার এখানে দেখেন তো এইটা ভেরিয়েবল, এটা ব্লু মানে ব্লু কালার না, এটা জাস্ট কি ভেরিয়েবল XYZ যে কোনো কিছু, এটার নাম। এবার এখানে দেখেন তো এখানে একটা ভ্যালু দিল, এখন আমরা বুঝি না এই ভ্যালুটা কার সাথে যায়। এখন আপনি যদি বলে দেন ফন্ট সাইজ, আর ফন্ট সাইজের মধ্যে এই ভ্যালুটা ভেরিয়েবলটা কল করেন, তাহলে কোনো কাজে আসবে? কারণ ফন্ট সাইজ এরকম হয় না, আমরা জানি ফন্ট সাইজ কেমন হয়। যদি মনে করেন যে আপনি লাইন হাইটের মধ্যে ভেরিয়েবল এটা কল করেন, এটা কল হবে, কিন্তু এই ভ্যালুটা ওখানে কাজ করবে না। তাহলে এই ভ্যালুটা ভেরিয়েবল কোথায় কল করবে, এটা বুঝবো আমরা কিসের মাধ্যমে, প্রপার্টির উপরে বেস করে। কোন প্রপার্টি কোন ভ্যালু সাপোর্ট করে, ওই হিসেবে আমরা কি এই ভ্যালু ভেরিয়েবলগুলো কল করব। ক্লিয়ার কথা? দেখেন তো এটা কি কালার দিবে আমাদেরকে, জানি আমরা। তাহলে হচ্ছে যে মনে করেন এইটা কি করবে, এই ভ্যালু কি করবে মাপবে বলেন তো? এই ভ্যালু দিয়ে আমরা কি পাবো, কালার পাবো। আচ্ছা, তাহলে দেখেন তো, তাহলে এই ভ্যালুটা কার মধ্যে আছে, এই ভেরিয়েবলের মধ্যে আছে। তাহলে এই ভেরিয়েবল যখন কল করব, এই ভেরিয়েবল কল করলে এই কালারটা পাবো, রাইট? আচ্ছা, এবার এই কালার কোন কোন প্রপার্টির সাথে কাজ করে এটা আপনি জানেন না। কালার কি হচ্ছে যে আপনার মনে করেন যে ফন্ট সাইজের সাথে কাজ করে না, লাইন হাইটের সাথে কাজ করে না, উইডের সাথে কাজ করে, কালারের সাথে কাজ করে, ব্যাকগ্রাউন্ডের সাথে কাজ করে। এখন আপনি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রেড না লিখে অথবা ব্যাকগ্রাউন্ড এই কালার কোড না লিখে আপনি তখন করবেন কি, ব্যাকগ্রাউন্ড এই ভেরিয়েবল কল করবেন, কালার এই ভেরিয়েবল কল করবেন। এই ভেরিয়েবল যখন কল করবেন, এই ভেরিয়েবল কল হবে এবং এই ভেরিয়েবল তার ভিতরে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুরে কল করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এবার মনে করেন যে এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে হচ্ছে জিনিসটা কি হচ্ছে, আপনার ওই যে যেটা যে কোনো প্রপার্টির ভ্যালু আমরা এইভাবে লিখতে পারি, ভ্যালুগুলো আপনার রিইউজেবল করা যাবে। এতদিন আমরা সিলেক্টর রিইউজ করতে পারছিলাম, এখন ভ্যালুগুলো রিইউজ করতে পারবো আমরা। মনে করেন যে একটা ওয়েবসাইটের জন্য আপনার কি লাগবে, একটা কিছু কমন হাইট লাগতে পারে, কিছু কমন মার্জিন পেডিং লাগতে পারে, কিছু কমন কালার লাগতে পারে, হ্যাঁ, সে কিছু কমন হচ্ছে যে কি ফন্ট ফ্যামিলি লাগতে পারে। এই কমন বিষয়গুলো সবগুলো আপনি কিভাবে ভেরিয়েবল ধরে 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 রেখে দিলেন, যখন যে প্রপার্টির যে ভ্যালু ডিমান্ড করে সেই ভ্যালু ডিমান্ড অনুযায়ী আপনি একটা একটা করে ভেরিয়েবলকে কল করে দিলেন, শেষ। তাহলে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে কি, বারবার আপনাকে মনে রাখতে হচ্ছে না কি এই কালার কোড কোনটা। আমরা অনেক সময় যে খুঁজি না যে গ্রিন, দেখি গ্রিনের কালার কোনটা সিএস ফাইলে খুঁজি, অথবা হচ্ছে যে কি ওই কালার ফিক্স দিয়ে ধরতেছি বারবার,
এখন যদি মনে করেন যে আমি যদি এই এই গ্রিনের একটা মিনিংফুল, ভালো করে বুঝেন, গ্রিনের একটা মিনিংফুল ভেরিয়েবল ধরে রাখতে পারি, আমার বারবার যে কালার কোড খুঁজতে হবে। আমি জানি যে গ্রিনের জন্য মিনিংফুল নাম হতে পারে কি গ্রিন, গ্রিন নামে একটা ভেরিয়েবল লিখলাম, আমার যখনই গ্রিন লাগবে তখন আমি কি ওই যে হাইপেন হাইপেন গ্রিন কল করে দিলাম, কালার চলে আসলো, শেষ। ইজনে ব্যাপারটা। অথবা মনে করেন যে হচ্ছে যে আপনার এই ডাব্লিউ স্কুল ধরেন, দেখি 4টা কালার আছে মনে করেন এদের মধ্যে, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হোভার কালার, এই কালার সেই কালার মিলে মনে করেন 4টা কালার আছে। তাহলে আপনি লিখলেন এভাবে ভেরিয়েবলের নামগুলা, বেস কালার, হ্যাঁ, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, হোভার কালার, এভাবে কিছু নাম দিয়ে দিলেন। তাহলে এই নামগুলো শুনে আপনি বুঝবেন না কোথায় কোনটা ইউজ হবে। সিম্পল না বিষয়টা? তাহলে আপনার কালার করে মনে রাখতে হবে, আজকে নামগুলো কল করে দিলে কাজ হয়ে যাবে। কথা ক্লিয়ার? এটা করলে কি কালারটা কি চেঞ্জ হবে নাকি মানে ওভাররাইট হবে কোনটা? ওভাররাইড কার সাথে হবে? এটা হচ্ছে একটা ভ্যালু। আপনি মনে করেন যে হচ্ছে যে কালার ইকুয়াল টু ব্লু লিখলে যেরকম ব্লু কালার আসবে, কালার ইকুয়াল টু হ্যাভে যাবে ব্লু লিখলেও ব্লু কালার আসবে। যদি হচ্ছে যে একটা কালার দিয়ে রাখছি, না, এটাই মেন এখন। মানে ওটা কি মানে এটা মনে করেন যে এটা ভ্যালু, এটা ভ্যালু মনে করেন। হ্যাঁ, এখন মনে করেন ব্লু এর মধ্যে যদি ব্লু রাখেন তাহলে ব্লু ইকুয়াল টু ব্লু পাবে, ব্লু এর মধ্যে রেড লাগলে ব্লু ইকুয়াল টু রেড পাবে তখন। এটা জাস্ট একটা নাম। এটা এটা মানে ব্লু কালার না, এটা মানে হোয়াইট কালার না, এটা একটা কি নাম, মিনিংফুল নাম, জাস্ট মিনিংফুল নাম। এটা কারোর সাথে ওভাররাইড হবে না, এটা জাস্ট একটা ভ্যালু। আপনি হচ্ছে যে যদি হচ্ছে যে আপনি ওভাররাইড হওয়ার মতো করে কোড লিখেন তাহলে এই ভ্যালু ওভাররাইড হবে, আর যদি ওভাররাইড হওয়ার মতো করে কোড না লিখেন তাহলে এই ভ্যালু ওভাররাইড হবে না। ওভাররাইড হওয়ার মতো ভ্যালু বেরিয়ে লিখার সিস্টেম কি, ওই যে আমরা যে প্রায়োরিটি বুঝালাম, এই প্রায়োরিটি যদি কোনোভাবে আপনি মিসেস হয়ে যায়, অথবা দেখা যাচ্ছে যে আপনার কাছে অনেকগুলো সিএসএস ফাইল আছে, আপনি বুঝতেছেন না আসলে কোনটার সাথে কোনটা ওভাররাইড হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশন হয়ে গেলে ওভাররাইড হতে পারে। বাট এটার জন্য ওভাররাইড বা এটার জন্য কোনো সুবিধা ওইরকম পাচ্ছেন না আর কি, সেটাতে যাচ্ছি। আচ্ছা, এরপর মনে করেন যে আপনি মনে করেন এই ভেরিয়েবল কল করার টেকনিক বুঝছেন সবাই? এটা জাস্ট নাম, আগে দুইটা হাইপেন দিতে হবে, এবার এখানে ভ্যালু দিতে হবে। এবার এই ভ্যালু হচ্ছে যে যে প্রপার্টি ডিমান্ড করে সেই প্রপার্টির সাথে ভ্যালুগুলো কাজ করবে। এটা এই কথাটা মানে বুঝতেছেন আপনারা? ভ্যালু যে প্রপার্টি ডিমান্ড করে সেই ডিমান্ড অনুযায়ী এই ভ্যালুগুলো কাজ হবে, সবার সাথে যাবে না, সেটা যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে এই ভ্যালুগুলো কল করবেন কিভাবে? এটা ডিক্লেয়ার করা, এটা কি ডিক্লেয়ার করা, কল করতে হবে না? দেখেন কল কিভাবে করছে, কালার BAR, ভেরিয়েবল ব্র্যাকেট, ভেরিয়েবল ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলে হচ্ছে কি হাইপেন হাইপেন ব্লু, হাইপেন হাইপেন হোয়াইট, যেটা দিয়ে কল করছিল, সরি ডিক্লেয়ার করছিল, জাস্ট এটা কি বলে দিচ্ছে। এখন সরাসরি আপনি হাইপেন হাইপেন ব্লু লিখলে সে বুঝবে না, এই জন্য তারা বলে হচ্ছে কি আগে দিয়ে কি ভেরিয়েবল, দেন ভেরিয়েবল হাইপেন হাইপেন ব্লু, তাহলে কালার ইকুয়াল টু কি পাচ্ছে, এই ভেরিয়েবলটা পাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে কি সব এভরিথিং আপনি এখানে হচ্ছে যে ভ্যালু এখানে লিখে রাখবেন, বুঝেন, এখানে ভ্যালু লিখে রাখবেন। এবার এই ভ্যালু যে প্রপার্টি ডিমান্ড করে সেই প্রপার্টির সাথে জাস্ট কল করে দিবেন, কল করলে খেলা শেষ। হ্যাঁ যখন আমি ব্লুকে ক্লিক করব হ্যাঁ, তখন তো নামটা তো এই জন্য হচ্ছে মিনিংফুল নাম। আর বেস্ট মিনিংফুল নাম কি হতে পারে? এখন মনে করেন যে আপনার এখানে হলো যে 3টা ফন্ট কালার ইউজ হচ্ছে, তাহলে আপনি রাখতে পারেন কি প্রাইমারি ফন্ট কালার, সেকেন্ডারি ফন্ট কালার, এরপর হচ্ছে কি অপশনাল ফন্ট কালার। কালার নামে না রাখাটা ভালো। হ্যাঁ, মানে বেস্ট মিনিংফুল প্র্যাকটিস করতে হবে আপনাকে। ব্যাপারটা সবাই ক্লিয়ার? স্যার আমি যেটা বলছিলাম জি। যে যখন ফ্রন্ট লিখবো ফ্রন্টের ক্ষেত্রে কি লিখতে হবে BAR, এটা কি লিখতে হবে? আপনার হচ্ছে যে আমি হলো যে ফন্ট আর কালার বুঝি না, আমি বুঝি হচ্ছে যে আপনার হচ্ছে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন সেই ভেরিয়েবল কল করার জন্য আপনার BAR লিখতে হবে। স্যার আমার এই। মনে হয় আপনি কাজটা না না, এটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে না, কনসেপ্ট ক্লিয়ার না করলে তো হবে না। আচ্ছা, এরপর লাস্ট কনসেপ্ট শুনেন। লাস্ট কনসেপ্ট হচ্ছে যে এ রুট, রুট মানে হচ্ছে অল, রুট মানে হচ্ছে কি অল। হ্যাঁ, অনেকটা অ্যাস্টারের মতো কালে আমরা বলতেছিলাম। এই রুটের মধ্যে যদি আপনি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখেন, এবার এই রুটটা সিএসএস ফাইলে থাকবে, বুঝেন ভালো করে। এই রুটটা যে সিএসএস ফাইলে থাকবে সেই সিএসএস ফাইলের সব প্রপার্টির জন্য, সব সিলেক্টরের জন্য এই রুটের মধ্যে থাকা ভেরিয়েবলগুলো অ্যাক্সেসেবল হবে, ডাকতে পারবো। ডাকতে পারবে সহজ হিসাব। এখন মনে করেন যে হচ্ছে আপনি রুটের মধ্যে না লিখে যদি S2 এর মধ্যে এভাবে লিখেন, জিনিসটা ভালো করে দেখেন আমি কিভাবে লিখতেছি। হ্যাঁ, এক্সাম্পলটা বুঝেন। আমি মনে করেন হচ্ছে যে এখানে লিখলাম হচ্ছে যে মনে করেন H1 এর মধ্যে কিছু কি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম।
এই ভেরিয়েবলগুলো এইচ ওয়ানের মধ্যেই কাজ করবে, বাইরে কেউ কি পাবে না, শুধু এইচ ওয়ানের মধ্যেই কাজ করবে। চাইল্ড যদি হয় চাইল্ড যদি সে মানে এইচ ওয়ান রিলেটেড হয় তাহলে হয়তো বা পাইতে পারে, বাট না পাওয়ার সম্ভাবনাই বেশি। দেখেন আমি এটা এভাবে করলাম, তো এখানে বললাম হচ্ছে ব্লু। ওকে ফাইন, আসেন দিলাম। হ্যাঁ, এটা ব্লু হয়েছে। ওকে, আপনারা বুঝতেছেন না? খারান খারান, সমস্যা নাই। না না, বুঝতে হবে, দাঁড়ান। আমরা কালার ব্লাইন্ড হয়ে গেছি, বুঝছেন না? আচ্ছা, এবার দেখেন আমি এই কালার ভেরিয়েবলটা এখানে কল করতেছি, পি এর মধ্যে সেম কালারটা। দেখি তো তো পাই কিনা। পাচ্ছে? পাচ্ছে না, বিকজ অফ এটার অ্যাক্সেস এরিয়া হচ্ছে কি এইচ ওয়ান পর্যন্ত। অ্যাক্সেস এরিয়াতে বুঝতেছি কোথায় সে কাজ করতে পারবে, তার অথরাইজ এরিয়া কোনটা। ওকে, হ্যাঁ। এবার মনে করেন যে হচ্ছে যে আমি যদি এখানে এটারে অল বলতে পারতাম যে ভাই তুমি সবার জন্য, তুমি শুধু আমার না, তুমি সবার, ঠিক আছে, তাহলে বিলাই দিতে হবে। এটা হচ্ছে যে না, যার জন্য যে প্রসেস, এটা হচ্ছে রুট। রুট রুট মানে হচ্ছে প্রসেসে থাকেন, রুট মানে হচ্ছে কি অল, এটা সবার কাছে। এবার এই অল বলতে কোন অল, এই রুট যে ফাইলে আছে সেই ফাইলের যতগুলো সিলেক্টর প্রপার্টি থাকবে সবার জন্য এটা অ্যাক্সেসেবল। এবার আপনি যে কোনো প্রপার্টির মধ্যে, যে কোনো সিলেক্টরের মধ্যে আপনি এগুলা কি কল করবেন আর দুম দুম করে পেয়ে যাবেন, লাইক এরকম। বোঝায়? আচ্ছা, আর আমি হচ্ছে যে এখানে বললাম কি কালার ব্লু, এখানে বললাম এটা, এখানে বললাম এটা। ওকে, দেখেন সবগুলো পেয়ে যাচ্ছে। আবার ক্লায়েন্ট যদি বলে দেবে আমার রেড ভালো লাগে না, আমার এখানে ইয়েলো দাও, এখানে পিঙ্ক দাও, টমেটো দাও, তাহলে কি করবেন? জাস্ট এখানে এসে বললাম হচ্ছে কি কি বললে আসবে জানি না। আপনারা কি কি কালার দেখেন এখানে? নীল কালার দেখেন, দেখেন লেখলো দেখেন না, এটা একটু আগে গ্রিন দেখেন, মনে হয় গ্রিন। আমি দিলাম কি গ্রিন দিলাম আমি। হ্যাঁ, দেখা যাচ্ছে না? দেখেন সবগুলো হয়ে গেছে চেঞ্জ। ওকে, এরপরে বললো যে এখানে আসেন, আমি লিখলাম কি একটু খেয়াল করুন প্লিজ, প্রাইমারি ফন্ট সাইজ দেখা যায়, বোঝা যায়? ওকে ফাইন, আমি লিখলাম হচ্ছে যে মনে করো 40 পিক্সেল, অথবা লিখলাম আমি হেডিং সাইজ 40 পিক্সেল, এরপর লিখলাম আমি কি টেক্সট সাইজ 20 পিক্সেল। তাহলে দেখেন তো এগুলো একটু মিনিংফুল হলো না জিনিসটা? এগুলো হচ্ছে ভালো মিনিংফুল, যে হেডিং আসলেই আমার কি হবে 40 পিক্সেল, আদার টেক্সট আসলেই 20 পিক্সেল। এটাকে আরো বেটার ভাবে কিভাবে করা যায়? প্রাইমারি হেডিং সাইজ। তাহলে দেখেন এখানে যেটা প্রাইমারি হবে সেটা এটা পাবে, সেকেন্ডারি গুলো অন্যটা পাবে, এরকম একটা বিষয় আর কি। ক্লিয়ার কথা? আচ্ছা, এবার আমাদের এই যে দেখেন, এবারে যে ফারহান যেটা বলতেছিল যে আমার কি ফন্ট সাইজের ক্ষেত্রে এটা লাগবে কিনা, আমার কথা হচ্ছে ফন্ট সাইজ আমি বুঝি না, আমি বুঝি হচ্ছে জাস্ট ভেরিয়েবল। আর আপনার এখানে এটা দরকার না, আপনি কি করবেন? বি আর লিখবেন, বি আর লিখে এখানে এটা জাস্ট কল করবেন, খেলা শেষ। বি আর লিখবেন, সরি বি আর লিখবেন, বি আর লিখে এখানে কি এটারে কল করবেন। কাকে কল করবেন? যেটা আপনার দরকার, যে ভেরিয়েবল দরকার। কোন ভেরিয়েবল কল করবেন আপনি? যে ভেরিয়েবলটা ওই প্রপার্টি ডিমান্ড করে। কোন প্রপার্টি? যে প্রপার্টির মধ্যে অ্যাপ্লাই করতেছেন। কালারের মধ্যে আপনি সারা জীবন যদি ফন্ট সাইজ দেন, কাজ করবে কিছু? আশা করি আপনারা ব্যাপারগুলো কনসেপ্ট ক্লিয়ার। নিজেরা একটু প্র্যাকটিস করেন প্লিজ। এখানে আপনারা আশা করি হচ্ছে যে ভেরিয়েবলটা বুঝতে পারছেন, প্রসেসটা বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এখন যদি আমি আপনাদের কোশ্চেন করি, এই যে রুট, রুট কি গ্লোবাল না লোকাল? তাহলে কি বলবেন? গ্লোবাল। হ্যাঁ, এটা হচ্ছে গ্লোবাল এরিয়া, এটা সবার জন্য। এখানে হচ্ছে কি যে ভেরিয়েবলগুলো থাকতেছে এগুলো সবার জন্য অ্যাকসেপ্টেবল, সবার জন্য অ্যাক্সেসেবল। আর সবার জন্য মিন্স কি, এটা style.css, এইগুলো আছে style.css এ। আপনার কাছে যদি আরেকটা থাকে যে 1.css, সে 1.css এর জন্য কি এটা কি অ্যাক্সেসেবল হবে না? সে তো করবে, রুট দুইটা তো একই, কিন্তু ঘটনা হচ্ছে আমি ওখানে যাবো না। না না, এখানে আসেন, প্রফেশনাল ওয়েতে আসেন। না,
অ্যাস্টার প্রফেশনাল ওয়ে হলো তার এটা আনতো না। আপনারা হচ্ছে যে অ্যাস্টারের মধ্যে যেসব কাজ করছেন না, সব কাজ কিন্তু এভাবে দিলেও হবে। রুট দিয়ে যদি আপনি, রুট মানে হচ্ছে অল, সহজ কথা। এখানে যদি লিখেন না যে বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে হচ্ছে যে সব এই ভেরিয়েবল পেয়ে যাবে। এই যে স্ক্রিনের দিকে তাকান, ঠিক আছে? অন্যগুলোও করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা ইউজ করতে পারবে, হ্যাঁ করতে পারবে। এটা তো বিশেষত্ব, আপনি যে বললেন স্টার দিয়েও করা যায়, তাহলে আর কেমন হলো? তো দুইটাই যাই হোক, তর্কে না যাই, আর আমরা ইউজ করা যাচ্ছে একটা জিনিস, সেটা শিখেন। তর্কে যাই তো লাভ নেই। হ্যাঁ আচ্ছা দেন, বাদ দেন, এখানে আসেন। এটা তো ক্লিয়ার। তাহলে এবার এখানে দেখেন ভেরিয়েবলগুলো মিনিংফুল নাম দিয়ে দিয়ে আমরা অনেক করতে পারি। যে কালারের অনেক করতে পারি, ফন্ট সাইজের করতে পারি, মার্জিনের করতে পারি, পেডিং এর করতে পারি, অনেক কিছু করতে পারি। এখন দেখেন তো, আপনি যদি মনে করেন 20 পিক্সেল এভাবে নিচ্ছেন, হ্যাঁ, এই টেক্সট সাইজ ইকুয়াল টু 20 পিক্সেল, তাহলে এটা হচ্ছে কি ভেরিয়েবল, এটার ভ্যালু কত? 20। এবার আপনি যদি কোথাও যদি দরকার হয় যে মার্জিন 20 পিক্সেল দরকার, সেখানে এটা কল করলে কাজ করবে না? করবে। কারণ হচ্ছে যে এই টেক্সট সাইজ মানে কিন্তু টেক্সট সাইজ না। টেক্সট সাইজ মানে কিন্তু কি আপনার ফন্টের টেক্সট সাইজ না। এই টেক্সট সাইজ মানে হচ্ছে যে একটা ভেরিয়েবল যেটার মধ্যে আছে 20 পিক্সেল, ঠিক আছে? এবার আপনি এটা এই 20 পিক্সেল সাপোর্ট করে এরকম যত ধরনের প্রপার্টি আছে, সেই প্রপার্টিতে কল করলে 20 পিক্সেল পেয়ে যাবে। হ্যাঁ, এই 20 পিক্সেল সাপোর্ট করে এরকম যত প্রপার্টি আছে, সবগুলোর মধ্যে এটা কল করলেই কি এই 20 পিক্সেল পেয়ে যাবে। সেটা হোক বর্ডার, হোক হচ্ছে পেডিং, হোক মার্জিন, হোক ফন্ট সাইজ, হোক লাইন হাইট, যেটাই হোক। স্যার, এই যে ওয়ান কাইন্ড অফ ওরকম। স্যার, হেডিং সাইজ, টেক্সট সাইজ, এগুলো আমরা যে কোনো ইচ্ছা নাম দিতে পারবো? হ্যাঁ, যে ওইটা তো বললাম, বেস্ট মিনিংফুল নাম দিবেন এখানে। ওকে, তাইলে হবে। আর লাস্ট এক্সাম্পলটা ক্লিয়ার সবাই? ওকে, এখানে এই নামগুলো এটাই জন্য বলছে, নামগুলো দেখে অনেক সময় মনে হতে পারে যে এটা স্পেসিফিক ওটার জন্য, এরকম না বিষয়টা আসলে। আচ্ছা, তাহলে এটা ক্লোজ। ওকে, এবার একটা দিয়ে খেয়াল করেন, আরেকটা বিষয় আছে। গতকালকে একটা বিষয় আমরা দেখছিলাম, ওই যে এই ইমেজ ক্লিপিং এর সময়, মাস্কিং এর সময়, যে কি করতেছে, এটা ব্রাউজার সাপোর্ট করতেছে না। আবার হচ্ছে যে এখনো দুনিয়া হচ্ছে কিছু ব্রাউজার এরকম আছে যে অবশ্যই একটা ব্রাউজার মারা গেছে এরকম ব্রাউজার। আচ্ছা, এরকম মারা গেলে ভালো। এগুলা এখন যদি এরকম কোনো ব্রাউজার আছে সে এটা চেনে না, ভেরিয়েবল ইন্টারনেট এক্সপ্লোরার, ও আচ্ছা। হ্যাঁ, এটা চিনে না সে, তখন সে কি করবে? আপনি একটা সুন্দর ডিজাইন করলেন ভেরিয়েবল দিয়ে 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 দিয়ে, কিন্তু ওই ব্রাউজারটা আপনার ভেরিয়েবল পড়তেই পারে না, তাহলে আপনার সাইটে সৌন্দর্য থাকবে? ধ্বংস হয়ে যাবে না সব? মনে করেন যে আপনি ওটার হাইট, ওয়েট, কালার, ব্যয়, তারপরে যা আছে দুনিয়া সব ভেরিয়েবল দিয়ে করলেন, তাহলে আবার কি হবে? ধ্বংস। তখন আবার যদি এরকম যদি ব্রাউজার থাকে, আপনি জানেন যে আছে এরকম কিছু ব্রাউজার, মনে করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন একটা সাইট বানাচ্ছেন, এটার ম্যাক্সিমাম ইউজার হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইউজ করে ইন্টারনেট এক্সপ্লোরার, যে ইন্টারনেট এক্সপ্লোরার ভেরিয়েবল চিনে না, এটা এক্সাম্পল। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? দুইটা কাজ করতে পারেন। এক হয় ভেরিয়েবল আপনি ইউজ করবেন না, নল প্রসিডিউরে আগাবেন, আর না হলে আপনি কলব্যাক সিস্টেম ইউজ করবেন। কি বললাম? কলব্যাক সিস্টেম আমি বলছিলাম আর কি, খেলা আছে আপনাদের কোথায় বলতে, ওই যে ফন্ট ফ্যামিলির মধ্যে বলছিলাম যে ফন্ট ফ্যামিলির মনে করেন যে মেন ফন্ট হলো মনে করেন এরিয়াল। হ্যাঁ, কোনো কারণে এরিয়াল মিসিং হলো, তো এরিয়ালের পরে আপনি কমা দিয়ে আপনি দিয়ে রাখলেন কি টাইমস নিউ রোমান, তারপর কমা দিয়ে মনে রাখলেন যে কি রোবোটো। তো এরিয়াল না পেলে সে খুঁজবে কি টাইমস নিউ রোমান খুঁজবে, টাইমস নিউ রোমান না পেলে রোবোটো খুঁজবে, রোবোটো না পেলে সেন্স শেরিফ থেকে যে কোনো একটা খুঁজবে, যদি আপনি লাস্টে সেন্স শেরিফ লিখে দেন, আর শেরিফ লিখে দিলে শেরিফ থেকে একটা খুঁজবে, মনোস্কোপ লিখে দিলে মনোস্কোপ থেকে একটা খুঁজবে। এটা হচ্ছে কি একটা না পেলে একটা, এটা হলো যে এই প্রসেসে কলব্যাক সিস্টেম। কলব্যাকের অনেক মানে অনেক ধরনের সংখ্যা হতে পারে, প্রোগ্রামে গেলে কলব্যাকের অন্য ধরনের সংখ্যা পাবেন, বাট আমাদের জন্য এখন কলব্যাক হচ্ছে এরকম। তো এখানে আসলে যে আমি যদি মনে করেন যে আমি দুইটা সিস্টেমে যাব, একটা সিস্টেম হচ্ছে কি যেসব ব্রাউজার ভেরিয়েবল পড়তে পারে তারা আমার এটা পড়বে, আর যেসব ব্রাউজার ভেরিয়েবল পড়তে পারে তারা কি করবে? তারা হচ্ছে যে কমা দিয়ে পরের অ্যাকচুয়াল কালারটা পড়বে, লাইক এরকম রেড। কথা বুঝে গেছে? তাহলে দেখেন জিনিসটা কি হচ্ছে, যদি সে এই ভেরিয়েবল ব্লুটা রিড করতে না পারে, যদি না পায়, তাহলে তার কালার হবে কি রেড। আর এরকম করে
হ্যাঁ এরকম করে দেয়। আর যদি সে যদি এটা পেয়ে যায় তাহলে এটার কাছে আসবেই না সে। কথা বোঝা গেছে? চলেন আমরা এটা টেস্ট করি। H1 ইকুয়াল টু কি হলো? আচ্ছা এটা মেবি হচ্ছে যে একটু মিস্টেক। আচ্ছা আমি একটু দেখি, ওয়েট। সিএসএস কলব্যাক এখানে আছে কিনা? ওভার রাইটিং ভেরিয়েবল, দেখেন এই যে এরা হচ্ছে যে আপনার এই বর্ডারের সাথে পেডিং এর সাথে সব জায়গায় এটা ইউজ করে রাখছে এগুলো। কলব্যাক ওইটার একটা ওয়ে আছে, বাট আমার হয়তো বা এখানে আপনার মিস্টেক হচ্ছে, ওই কলিং এর ওয়েটা মিস্টেক হচ্ছে সম্ভবত। CSS variable বারের ভিতরে বলতে কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা হইতে পারে, এটা রাইট। হ্যাঁ 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 ঠিক আছে, এটাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা দেখেন ওই তো ফ্রাস্ট্রেশন হয়ে গেছে। ওকে, কলব্যাক ভেরিয়েবলে কলব্যাকটা কীভাবে হচ্ছে দেখেন, আমি এটা এভাবে লিখছিলাম। হ্যাঁ, প্রসেসটা এরকমই, জাস্ট একটু চেঞ্জ। এই রেড কমা দিয়ে পরে যে ভ্যালুটা লিখছি না, এটা আসলে এই আপনার এই ব্র্যাকেটের বাইরে না, ভেরিয়েবলের ব্র্যাকেটের কি বাইরে না, এটা ভিতরে হবে এরকম। এই আপনার যে ভেরিয়েবলের কি ভ্যালুটা বসবে, সরি ভেরিয়েবলটা বসবে, আর ভেরিয়েবলটা কমা দিয়ে নর্মাল ভ্যালুটা বসবে। তখন কি হবে, যদি এটা কোনো কারণে না পায় তাহলে পরের ভ্যালুটা পাবে। এটা হচ্ছে কি, এটা কোনটা ওইটা বোঝানোর জন্য আর কি। এখন আমরা আসেন, এখন কি গ্রিনটা পাচ্ছে, কোনো কারণে মনে করেন ব্লুটা নাই তার কাছে, ব্লুটা কি নাই কোনো কারণ। এখন দেখেন তো এখানে আসলে কি ব্লু আছে? নাই, ডিসেবল হয়ে গেছে। তাহলে এখন ভেরিয়েবল ব্লুটা আর পাবে না, তখন পাবে কি রেড। এই ঠিক আছে, নাইস, ঠিক আছে। রিফান্ডে থ্যাঙ্কস। সিএস সাহেব চা খাওয়ায় না, খাওয়াইলে খাই নিন। ওকে, তাহলে জিনিসটা কি হলো, যদি হচ্ছে আপনার এমন কোনো রিস্ক থাকে যে এটা সাপোর্ট নাও করতে পারে, তাহলে আপনারা এভাবে কল করতে পারেন। তবে লাকিলি আমরা হচ্ছে মেজর যতগুলো ব্রাউজার এখন আছে সবগুলাই এই ভেরিয়েবল সাপোর্ট করে আর কি। এটা রাখলাম আমি, থাক। ওকে ফাইন, এটা আমার ক্লোজ। এবারে এখানে নিয়ে এটা নিয়ে আর তেমন কোনো গবেষণার কিছু নাই। তারপরে আপনারা চাইলে এগুলো একটু পড়ে দেখতে পারেন, এখানে এগুলো কি কি বলছে না বলছে, অনেক কথাবার্তা আছে, ইতিহাস মিতিহাস এগুলো যা আছে আমরা যা বলছিলাম এগুলাই, এর বাইরে কোনো ইতিহাস থাকার কথা না। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা মজার একটা জিনিস, ট্রিক্স দেখেন। এই ভেরিয়েবল বাদ, হ্যাঁ নতুন ট্রিক্স H1 এর মধ্যে অ্যাপ্লাই করি। নর্মালি আমরা কি করি, এখানে ফন্ট সাইজ 40 পিক্সেল এবার লিখি না। আচ্ছা ওয়েট, এই সবাই একটু দেখেন, এটা কথা কয় কে? আপনাদের ছবি তুলে পাঠিয়ে দেবো তারা। ওকে, তারপর হচ্ছে লিখি কিরকম, লাইন হাইট 2 এবার লিখি না আমরা। আচ্ছা এটা একটা সিস্টেমে লিখা যায়, এটা একটু দেখেন। শুধু ফন্ট 40 পিক্সেল ঠিক আমরা কাজ করবো না, চলেন কাজ করতেছে। আচ্ছা এরপরে দিলাম /2, এটা আর কাজ করতেছে না কেন, নাকি এটা সাপোর্ট করতেছে না? এখন কাজ করতেছে, দেখেন। এটা হলো তিনটা ইয়ে চাচ্ছে এখানে, হ্যাঁ। একটা হচ্ছে যে আপনার তিনটা ভ্যালু হচ্ছে সাথে চাচ্ছে ফন্ট, একটা হলো ফন্ট সাইজ দেখেন, আরেকটা হচ্ছে কি লাইন হাইট, আরেকটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। তিনটে ভ্যালু। তাহলে দেখেন আমি ফন্ট ফ্যামিলির জন্য হচ্ছে যে কি আমার আর হচ্ছে কি প্রপার্টি কল করা লাগতেছে না, লাইন হাইটের জন্য কল করা লাগতেছে না, ইভেন
ফন্ট সাইজের জন্য কল করা লাগতেছে না, জাস্ট আপনি শর্ট এন্ড প্রপার্টি ইউজ করলেন কি ফন্ট। সিস্টেমটা ভালো না? শর্টকাট আগে শিখাতে এগুলো লিখতেন না, ওটা আগে শিখলে আপনার একটা কোশ্চেন পারতো। আধা ঘন্টা আগে দেখছি। জিনিসটা সুন্দর, জিনিসটা খুব মজার একটা জিনিস। কি কি তিনটা ভ্যালু কি কি নিচ্ছে আপনার? ফন্ট সাইজ, তারপর লাইন হাইট, অবলিক দিয়ে বা স্ল্যাশ দিয়ে, স্পেস দিয়ে কি ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। আর এই রিয়ালটা কোথায় পাচ্ছে? এটা আমাদের কম্পিউটার সিস্টেম থেকে পাচ্ছে এটা। আর যদি আপনি যদি বাই ডিফল্ট গুগল ফন্টস বা কাস্টম নিয়ে আসেন তাহলে সেটা কল করে দেবেন, তখন কি সেটা পাবে। ক্লিয়ার সবাই? নাইস। এটা একটা খেয়াল রাখেন, এটা পরীক্ষা আসবে এটা। আমরা ভিডিওতে বলি, হ্যাঁ। এনে একটা হচ্ছে যে এই blogrocketkcom এ একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। এই কালার ভেরিয়েবল কল করছে, এই ভেরিয়েবলটা এখানে কল করছে, এই ভেরিয়েবলটা যদি না পায় তাহলে কি এই কালারটা পাবে, এই কালারটা না পেলে এই কালারটা পাবে। এটা বলতেছে কি দেখেন, নো লাইট গ্রে, সো f0 ইজ ইউজড অ্যাজ এ কি ফলব্যাক ভ্যালু, ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে আমি বুঝলাম কিভাবে জিনিসটা হচ্ছে। তাহলে এটা নিয়ে এরপরে যদি বলেন কেউ আমি বুঝি নাই, ভুলে গেছি, জানি না, তাহলে জরিমানা দিবেন। প্র্যাকটিস প্র্যাকটিস। ওকে, এখন আমাদের টপিক হচ্ছে মিডিয়া কোয়েরি, হ্যাঁ। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা আমাদের ফ্রন্ট এন্ডের জন্য। যদি হচ্ছে যে আপনি ডিভাইস ওয়াইজ বা এভরি ডিভাইসে আপনার যে ওয়েব পেজ বা অ্যাপ্লিকেশান বা ওয়েব অ্যাপ্লিকেশান সেটাকে কি সুন্দর করে ফুল উইডে ডিভাইস অনুযায়ী ফিট করে, হ্যাঁ, ইউজারকে দেখাতে চান, অথবা সব ডিভাইসে আপনার একই অ্যাপ্লিকেশান আলাদাভাবে কি ফিট করে ওপেন করতে চান, তাহলে আপনার শিখতে হবে কি মিডিয়া কোয়েরি। এখন কিছুদিন পর আপনারা সিএসএস ফ্রেমওয়ার্ক পাবেন। সিএসএস ফ্রেমওয়ার্ক পাইলে আপনার কোশ্চেন আসতে পারে মিডিয়া কোয়েরি কেন শিখলাম, কারণ বিকজ অফ সিএসএস ফ্রেমওয়ার্ক দিয়ে উইদাউট মিডিয়া কোয়েরি কাজ হয়ে যাবে, বিকজ অফ মিডিয়া কোয়েরি ওই সিএসএস ফ্রেমওয়ার্কের মধ্যেই থাকবে। এখন কথা হচ্ছে যে আপনি যখন অফিসিয়াল কাজ করতে যাবেন তখন অনেক অফিস আপনার সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতে দিবে না, আপনারা বলছে র কোড করো, তার খুশি। এখন মনে করেন হচ্ছে যে না, এখন মনে করেন যে তারা হচ্ছে যে বিভিন্নভাবে এটার ওই কোয়ালিটি মেনটেন করে আর কি। তার কাছে যে এটা মনে হতে হয় যে হচ্ছে যে সে যদি নিজে একটা কোড করে, নিজের মতো একটা ফ্রেমওয়ার্ক বানায়, সেটা বেশি সিকিউর, সেটা বেশি রিউজেবল, তাহলে সে সেটা করবে, হ্যাঁ। আবার হচ্ছে মনে করেন যে যেটা হয় যে বুটস্ট্র্যাপ বা সিএস ফ্রেমওয়ার্ক যেগুলো আছে এগুলোতে রেগুলার আপডেট হয়, সেটার জন্য তো সেটা প্রবলেম মনে করতে পারে যে আমার কোডটা হচ্ছে যে রেগুলার ফিক্স থাকতেছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। ইফেক্ট পড়ে না, তারপরে মনে করে সে অনেক কিছু মনে করতে পারে, তার কাছে যদি সেভ মনে হয় যে না আমার নিজের একটা ফ্রেমওয়ার্ক বানানো থাকলে বা ওই সিএসএস ফ্রেমওয়ার্কের মতো করে ওই প্যাটার্নে যদি আমরা কোড করে ফেলি নিজের জন্য, তাহলে এটা বেটার, তাহলে এটা হতে পারে। আবার আরেকটা মেজর ইস্যু আসতে পারে যে হচ্ছে যে নর্মালি এই সিএসএস ফ্রেমওয়ার্কের কোড হচ্ছে অনেকে বুঝে, খুব সিম্পলি আপনি শিখলেই ধরতে পারবেন, কিন্তু তার কাস্টম কোডটা আপনার ধরতে হতে একটু কষ্ট হতে পারে, হ্যাঁ। তো এটার একটা হচ্ছে সে সিকিউরও মনে করতে পারে, হ্যাঁ, অনেক দৃষ্টিভঙ্গি আছে আর কি, এটা যার যার ইচ্ছা খুশি। আবার হচ্ছে না মনে করেন ওই কিছু প্ল্যাটফর্ম আছে না আপনার ওই ইয়ার মতো, যেমন সেখানে তারা বলতেছে হচ্ছে যে কথার কথা যে আপনি অন্য কারো জিনিস কিছু ইউজ করতে পারবেন না। যেমন আপনি আপনার একটা ট্যাবলেট বানালেন, সেই ট্যাবলেটটা কোনো একটা মার্কেট প্লেসে সেল করবেন, সেই মার্কেট প্লেসের সিস্টেম হচ্ছে যে আপনি যত কিছু ইউজ করেন না কেন এটা একদম অর্গানিক হইতে হবে। HTML ইউজ করলে সেটা অর্গানিক HTML, CSS ইউজ করলে সেটা অর্গানিক CSS, JS ইউজ করলে সেটা অর্গানিক। অর্গানিক মিনস কি আপনি অন্য কারো জিনিস ইউজ করতেছেন না, একদম যা আপনি নিজে কোডিং করে করে করলেন, এরকম রিকমেন্ড থাকতে পারে। তখন বুটস্ট্র্যাপ ইউজ করলে দেখেন দেখা যাচ্ছে এটাকে অ্যালাউ করতেছে না, এরকম অনেক কিছু আসতে পারে। ওকে, তা আসেন, হ্যাঁ না শিখা তো আসলে কোনোভাবে শেষ নেই। CSS2 introduce media types, CSS2 introduce media types, CSS2 যখন ছিল তখন এটা আসছে আর কি। The media rule introduced in CSS2 made it possible to define different style rules, different media types. কি বলছে দেখেন, এটা হচ্ছে যে অ্যাকচুয়াল পয়েন্ট আর কি।
made it possible to define different STL rules to different media types. Different media type বলতে কি different device, আলাদা আলাদা ডিভাইস, আলাদা আলাদা ডিভাইস মানে আলাদা আলাদা ভিউপোর্ট, আলাদা আলাদা ভিউপোর্ট মিনস আলাদা আলাদা মিডিয়া টাইপস। ক্লিয়ার কথা? ওকে, এই মিডিয়া যেটা আমরা মিডিয়া কোয়েরি বলছি, এই মিডিয়া কোয়েরি এই আলাদা আলাদা কি এই মিডিয়াটা বা ভিউপোর্টগুলো ধরতে পারে, ওই আলাদা আলাদা ভিউপোর্টে আবার কি সে আলাদা আলাদা যে রুলসগুলো আমরা অ্যাপ্লাই করবো সেগুলো ধরতে পারে। ঠিক আছে? ওকে ফাইন। এক্সাম্পল, ইউ কুড হ্যাভ ওয়ান সেট অফ স্টাইল রুলস ফর কম্পিউটার স্ক্রিন। কি হলো, আপনার কম্পিউটার স্ক্রিনের জন্য কি একটা স্টাইল রুল আপনার সেট করা আছে, ওয়ান ফর প্রিন্টার্স একটা প্রিন্টারের জন্য আছে, ওয়ান ফর হ্যান্ডেল ডিভাইস একটা হ্যান্ডেল ডিভাইসের জন্য আছে, মিনস মোবাইল ট্যাব এরকম কিছু হতে পারে। আরেকটা আছে মানে টেলিভিশন টাইপ ডিভাইস মানে বড় ডিভাইস, স্ক্রিন, প্রজেক্টর, টেলিভিশন এগুলা, so on আরেক মিনিট থাকতে পারে। আনফরচুনেটলি দিস মিডিয়া টাইপস নেভার গট লট অফ সাপোর্ট বাই ডিভাইস, হ্যাঁ, আদার দ্যান দ্য প্রিন্ট মিডিয়া টাইপ। এখন হচ্ছে যে এই আপনার কাছে অনেকগুলো কি আছে, এই ডিভাইসে কি কম্পিউটার স্ক্রিন আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু এই যে স্টাইলটা আপনার কাছে আছে সেই স্টাইলটা আসলে কি সবাই রিড করতে পারতেছে না। রিড করতে পারে শুধু কি এখানে অটোমেটিকলি আদার দ্যান প্রিন্ট মিডিয়া টাইপটা প্রিন্টটা পাচ্ছে, অটোমেটিকলি পাচ্ছে, কিন্তু অন্যগুলো কি পায় না। তাহলে কি করতে হবে এটারে? এখন তার আপনার এটা করতে হবে কি আবার মিডিয়া কোয়েরি করতে হবে। তো এরপরে বলছে এটা মিডিয়া ইন্ট্রোডিউস হচ্ছে সিএস 2 তে, কিন্তু অ্যাকচুয়ালি সিএস 3 ইন্ট্রোডিউস মিডিয়া কোয়েরিজ। এটা মিডিয়াটা সে বুঝতে পারছে, সিএস 2 তে থাকতে সে বুঝতে পারছে মিডিয়া ধরে এটা কাজটা করা পসিবল। সিএস 3 তে এসে আবার কাজ করার ওয়েটা সে নিয়ে আসলো। এবার সেটা কি বলতেছে, এর ভার্সন আর কি, চ্যানেল 1 2 এর মতো ভার্সন। ওকে, সিএস 3 তে এসে সে আমরা কালকে একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম, একটা লিংক শেয়ার করছিলাম, ওখানে ছিল এগুলো ওই গ্রুপে। আর ওয়েব 3 কবে নাগাদ আসতে পারে? ওয়েব 3 কে জানে, দেখেন গুগল করেন। ওয়েব 3 তো কাজ তো চলতেছে অলরেডি। আমরা হুম। ফ্রি আসলে তার জিনিসটা কেমন হবে? ইলন মাস্ক জানে, আমরা thesis করতেছি। ইলন মাস্ক জানে, আমি জানি না। আচ্ছা আসেন, আমরা সিএসএস 3 ইন্ট্রোডিউস মিডিয়া কোয়েরিজ। এবার হচ্ছে যে মিডিয়া যেটা আসলো ওইটা ও কি করতেছে, মিডিয়া দিয়ে কি আলাদা আলাদা হচ্ছে স্ক্রিনগুলো ডিলিট করার একটা চিন্তা ভাবনা করতেছে। সে এখানে এসে দেখলো তার কাছে অনেক ডিভাইস আছে, সব ডিভাইসে কি তার ডিজাইন যেটা আছে কম্পিউটারের জন্য আছে, সেই কম্পিউটার ডিজাইনটাকে অন্যরা পাচ্ছে না, শুধু প্রিন্টার পাচ্ছে, এটা হলো হচ্ছে না, আলাদা আলাদা মিডিয়া সবাই পাইতে হবে। এই ধারণা নিয়ে মিডিয়া কোয়েরি আসলো। মিডিয়া কোয়েরিজ ইন সিএসএস 3 এক্সটেন্ডেড সিএসএস 2 মিডিয়া টাইপস। এই মিডিয়া টাইপস থেকে মিডিয়া কোয়েরি আসলো 2 থেকে 3 তে। ইনস্টেড অফ লুকিং ফর টাইপ অফ ডিভাইস দে লুকড ক্যাপাবিলিটি অফ দ্য ডিভাইস। আগেরটাতে ক্যাপেবল ছিল না, এখন সে কি ক্যাপেবল হচ্ছে। মিডিয়া কোয়েরিজ ক্যান বি ইউজ টু চেক এনিথিং সাচ অ্যাজ উইড অ্যান্ড হাইট অফ দ্য ভিউপোর্ট। ভিউপোর্টে সে কি উইড হাইট চেক করতে পারে, উইড হাইট চেক করে সে বুঝতে পারে যে কি কোন ডিভাইসে আছে। উইড অ্যান্ড হাইট অফ দ্য ডিভাইস, এই ডিভাইসের ভিউপোর্ট আর ভিউপোর্টের উইড হাইট, ডিভাইসের উইড হাইট প্রায় একই জিনিস। ওরিয়েন্টেশন ইজ দ্য টেবিল ফোন ইন ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মোড, সেটা কি ল্যান্ডস্কেপে আছে না কি পোর্ট্রেট মোডে আছে, ট্যাবলেটে আছে, ফোনে, সবই সে বুঝতে পারে। সেই বিকজ অফ সে কি হাইটটা মেজার করতে পারে। এখন মনে করেন যে আপনি বললেন হচ্ছে কি আপনার ডিভাইসের, আপনি বলে দিলেন একটা রুল সেট করলেন যে 100 থেকে 500-র মধ্যে এই ডিজাইন পাবে, আর 100 থেকে 500-র স্ক্রিনে সে আছে কিনা এটা বুঝবে কিসের মাধ্যমে, মিডিয়া কোয়েরির মাধ্যমে। ক্লিয়ার? অটোমেটিক্যালি মিডিয়া কোয়েরি রিড করলে এখানে মিডিয়া রিড করে নেবে সে হচ্ছে ডিভাইসের রুট আসলে কতটুকু। কি বললাম, মিডিয়া আপনি কল করলে মিডিয়া কোয়েরি ধরে নেবে যে আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইসের রুট কতটুকু, আর আপনার দেওয়া উইডের সাথে সেই উইড যদি ম্যাচ করে তাহলে রুলটা অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ অ্যাপ্লাই হবে না। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। মিডিয়া কোয়েরি অটোমেটিক্যালি আপনার ডিভাইসের ভিউপোর্ট রিড করবে কত উইড আছে, এটা কত হাইট আছে। এবার আপনার রুলে বলে দেওয়া উইডের সাথে সেটা যদি ম্যাচ করে তাহলে ওই রুলের অংশটা কি ওই অ্যাসেলের অংশটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। ওকে, ইউজিং, জি 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 বলে বলে দিতে হবে আর কি। ইউজিং মিডিয়া কোয়েরিজ আর পপুলার টেকনিক ফর ডেলিভারিং এ কি লিখলে এটা টেলর্ড নাকি স্টাইল শিট টু ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ফোন সাচ এস আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, সবার জন্য আর কি সহজ হিসাব। মিডিয়া করে দেখেন সবাই সাপোর্ট করে, শুধুমাত্র তো ওই যে ইন্টারনেট এক্সপ্লোরারটা নাই, এটা সব ঝামেলা ছিল, এটা নাই, বিদায় নিয়ে নিয়েছে। আচ্ছা এটা আপডেটই করা নাই, জানা পারবো না। হ্যাঁ এই আর কি, এখন এটা আর নিয়ে আসছে, এটা আসলে একটা আপডেট ভার্সন। এটা যদি ডে বাই ডে আপডেট করতো তাহলে আর ঝামেলাটা হতো না। আমার পিছনে এখনো আছে এটা। আমার পেছিতেও আছে। এসটা কি এখন স্মৃতি? এসটা লেটেস্ট আর কি। এক্সের মতো। এইটা সুইচ কি? এটা আসলে ইন্টারনেট এক্সপ্লোরারের একটা আপডেট ভার্সন হচ্ছে এজ। এখন ইন্টারনেট এক্সপ্লোরার তো মার্কেট হারাই ফেলছে, ওই নামে মার্কেট নাই।
এই জন্য নতুন নাম দিয়ে আছে, যদি মার্কেটটা চেঞ্জ করে ধরতে পারে আর কি। এগুলো মার্কেটিং টেকনিক। আচ্ছা, এবার আমরা দেখি মিডিয়া কোড কিভাবে লিখে কিভাবে অ্যাপ্লাই করে চলেন। দেখেন মিডিয়া কোডের কিছু ভ্যালু আছে। অল ইউজড ফর অল মিডিয়া টাইপস, সবার জন্য। প্রিন্ট ইউজ ফর প্রিন্টার্স, স্ক্রিন ইউজ ফর কম্পিউটার স্ক্রিন, ট্যাবলেট, স্মার্টফোনস। স্পেস ইউজ ফর কি স্ক্রিন রিডার্স দ্যাট রিডস দ্য পেজ আউটলাইন। আমাদের তো সবার জন্য এটা অলটাতে দিতে হবে না স্যার? আমাদের হচ্ছে স্ক্রিন দরকার, স্ক্রিন। অল হচ্ছে স্ক্রিনটা হচ্ছে সেভ। দেখেন স্ক্রিন দিলে কি বোঝাচ্ছে, দেখেন স্ক্রিন কম্পিউটার স্ক্রিন হতে পারে, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, মোবাইল ফোন হতে পারে। অল আর স্ক্রিন ওয়ান কাইন্ড অফ কি সেম। ওকে ফাইন। আর অল দিলে এটার মধ্যে সবই চলে আসছে, আর স্ক্রিন দিলে স্পেসিফিক স্ক্রিন হচ্ছে আর কি। এটার আবার একটা ব্যাখ্যা আছে। মনে করা হচ্ছে যে আপনি একটা আপনি কোনো একটা কিছু পারচেস করলেন ই কমার্স সাইট থেকে, হ্যাঁ, আপনারা ওরা একটা বসিয়ার দেখায় না, চালান দেখায় না, একটা ক্যাশ মেমো দেখায় না। ক্যাশ মেমোটা দেখতে একরকম হয়, প্রিন্ট করলে আরেক রকম আসে। এরকম দেখছিলেন কোথাও? কালার চেঞ্জ হতে পারে, হাইড্রোড চেঞ্জ হতে পারে, আবার হচ্ছে যে এটার ওই যে ডাটাগুলো আছে ডাটার প্লেসমেন্টও চেঞ্জ হতে পারে প্রিন্ট করলে। তো আমি যদি অল দিই তাহলে দেখা যাচ্ছে যে ওই সেম ডাটাটাকে প্রিন্টারেও পাচ্ছে আবার স্ক্রিনেও পাচ্ছে। এবার যদি আপনি স্ক্রিন এবং প্রিন্টের জন্য আলাদা আলাদা করে রুল বা স্টাইল দিতে চান তাহলে আপনার আলাদাই লিখতে হবে। ম্যাক্সিমাম জায়গায় আপনি যেটা দেখেন প্রিন্ট দিলে কিন্তু সেটা আসে না, ওই ডাটা নিয়ে অন্য ফরম্যাটে আসে এটা। ওকে, এই জন্য এটা আলাদা লিখতে হয়। আচ্ছা, এবার ওইখানে বলতেছি কি, দেখেন মিডিয়া, ওই যে একদম প্রথমে ছিল মিডিয়া, সে বুঝে কি তার ডিভাইস বুঝে। মিডিয়া মিডিয়া লিখলে সে কি বোঝে, ডিভাইস বুঝে, ডিভাইসের ভিউ পোর্ট বুঝে। আচ্ছা, কই গেল এটা? আচ্ছা, ডিভাইস মিডিয়া লিখলো, তাহলে সে কি ওই ভিউ পোর্ট বুঝতেছে বা ডিভাইস বুঝতেছে। এরপরে স্ক্রিন, স্ক্রিন মিন্স কি এই সব স্ক্রিন। তাহলে সেই স্ক্রিনে আছে অ্যান্ড মিনিমাম ওয়েট হচ্ছে 480 পিক্সেল। মিনিমাম ওয়েটটা আমরা বুঝি যে হচ্ছে যে 480 পিক্সেল পর্যন্ত নিচে আর নামবে না, 480 পিক্সেল থেকে উপরের দিকে সে কি কাজ করতে পারবে। হ্যাঁ, তাহলে দেখেন তো সে কোন স্ক্রিনে আছে, সব স্ক্রিনে আছে, সোজা হিসাব। এবং সে কি করতেছে, সে 480 পিক্সেল উইডটা নিচ্ছে। এবং এই স্ক্রিনে মানে সব স্ক্রিনে 480 পিক্সেল পর্যন্ত সে যদি কি পায়, উইডটা পায়, তাহলে এই বডির ইকুয়াল কালার হবে কি লাইট গ্রিন। কিন্তু 880 নিচে নামলে, সরি 480 নিচে নামলে, দ্যাট মিনস 479, তখন কি পাবে সেটা কিন্তু বলা নেই। ঠিক আছে, তাহলে ডিফল্ট পেয়ে যাবে। ডিফল্ট মিনস দেখেন আমরা হচ্ছে এটা যেটা লিখি না, এখানে দেখেন তো কোনো মিডিয়া কল করা আছে, কোনো স্ক্রিন কল করা আছে, কিছু নাই, এটা হচ্ছে ডিফল্ট। ঠিক আছে, আর আমরা যদি এখানে লিখি যে ভাই @ কি হলো এটা, @media স্ক্রিন, তাহলে মিডিয়া স্ক্রিন সে কি করলো, ভিউ পোর্ট ধরলো। কার মিডিয়া ভিউ পোর্ট ধরলো? মোবাইল, ডেস্কটপ, এটা সেটা যাদের সবার। আচ্ছা, অ্যান্ড ভিউ পোর্ট ধরে কি করলো, হ্যাঁ সে হচ্ছে যে অ্যান্ড দিল। অ্যান্ড দেওয়ার পরে আর বললো কি, এবার একটা এ আসলো উইড। আমি মিনিমাম উইড বাদ দিলাম, শুধু উইডই লিখলাম উইড। এই যে তার কাছে উইড, সে তার কাছে কি যে ডিভাইসে যাক না সেই ডিভাইসের উইড কিন্তু তার কাছে আছে। এই উইডের সাথে এখানে দেওয়া উইডটা সে কি করবে, ম্যাচ করবে। আমি এখানে দিলাম মনে করেন যে কথার কথা 500 পিক্সেল। তার কাছে যে উইড আছে সে উইডের সাথে আমার এই 500 পিক্সেল কি করলো, ম্যাচ করলো, চেক করলো। চেক করে যদি এটা ট্রু হয়, এই দুটো কি হয়, ট্রু হয়, ট্রু মিনস কি যেটা ম্যাচ করছে, হ্যাঁ সত্য হলে এবার এখানে হলো যে আপনি যা লিখবেন সেটা পেয়ে যাবে। যেমন আমি এখানে লিখলাম কি, এখানে আমি হুদে লিখে হচ্ছে কি কালার ইকুয়াল টু, আপনাদের কালার দেখেন না, লিখে কি করুন, রেড। হ্যাঁ, কালার ইকুয়াল টু কি রেড। ফন্ট সাইজ ইকুয়াল টু লিখলাম হচ্ছে কথার কথা 50 পিক্সেল, তাহলে বুঝে যাবে জিনিসটা ভালোই। হ্যাঁ, আচ্ছা, এবার আমি এখানে বললাম কি কালার ইকুয়াল টু হচ্ছে যে কি হচ্ছে, এটা তো গ্রিন। ওকে, গ্রিন। আর এটা দিলাম মনে করা হচ্ছে কি 20 পিক্সেল, তাহলে আরো বুঝে যাবে সুন্দর করে। তাহলে দেখেন তো নর্মালি বা ডিফল্ট সে পাচ্ছে কি এটা। হ্যাঁ, এরপরে যখন সে হচ্ছে যে ভিউ পোর্ট চেক করে দেখবে যে তার উইড হচ্ছে কি 500 পিক্সেল বা 500 পিক্সেল বা 500 পিক্সেলের নিচে, মানে 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত, এইভাবে লেখা মানে কি 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত, তখন সেভাবে H1 ইকুয়াল টু কি কালার এটা, ফন্ট এটা।
তাহলে কি হবে দেখেন তো, আমার কাছে যখন নর্মাল H1 ছিল তখন এটার প্রপার্টি কি ছিল, কালার এবং ফন্ট। এবার যখন এই মিডিয়া স্ক্রিনে এসে H1 পাচ্ছে, এটার মধ্যে প্রপার্টি কি, কালার এবং ফন্ট। দুইটার প্রপার্টি সেম না, দুইটার প্রপার্টি সেম না, সিলেক্টরও সেম না। প্রায়োরিটি বেসিসে যদি সিলেক্টর সেম হয় অথবা যদি এটার কি বলে প্রপার্টি সেম হয়, তাহলে কি হয়, রিপ্লেস হয়ে যায়। প্রপার্টি ভ্যালু কি রিপ্লেস হয়ে যায়। এখানে এই ঘটনাটা ঘটবে। তাহলে 500 উপরে গুলো মেলতে পারবে আর 500 হ্যাঁ, এখানে এই ঘটনাটা ঘটবে। নর্মালি ওটা পাচ্ছে, যখন 0 থেকে 500 আসছে তখন কি এটা পাচ্ছে, বিকজ অফ এটা হচ্ছে ওই স্ক্রিনের জন্য ডিফাইন করে দেওয়া। এই স্ক্রিন কোন স্ক্রিন, 0 থেকে 500 স্ক্রিনের জন্য কি ডিফাইন করে দেওয়া। ডিফাইন করে দেওয়া আছে বিদায় এই স্ক্রিনে এটা পাবে, অটোমেটিক রিপ্লেসড। এখানে 500 পিক্সেল দিচ্ছেন, হ্যাঁ। কিন্তু ডিফল্ট স্ক্রিন আমাদের ধরুন 1300 পিক্সেল। হ্যাঁ এখানে আমার যখন 500 পিক্সেলে চলে আসলো, হ্যাঁ। 500 পিক্সেলের এক উপরে বা নিচে আসলে কি কালার এটা থাকবে? একদম বরাবর 500 আসলে এটা পাবে, এবং 500 থেকে নিচের গুলো এটা পাবে, আর 501 হলেও এটা আর পাবে না। আচ্ছা আমরা একটু দেখি, যে ট্রাই করি। হ্যাঁ, আমি একটু মুজিলাতে যাই, একটু কেন যাচ্ছি এটা গেলে বুঝতে পারবেন। লাইভ সার্ভার না না, লাইভ সার্ভার এখানে আমি মজিলা ওপেন করলাম, মজিলা ওপেন করে নিলাম, এই কোডটা এখানে, এই লিংকটা আনলাম, লিংকটা এনে এখানে কি পেস্ট করে দিই। চলো না, চলে আসছে না। আমরা কোথায় কাজ করছিলাম খেয়াল আছে, H1 এর মধ্যে। আচ্ছা আমি একটু ইন্সপেক্ট করি একটু। হ্যাঁ, আমার মাউসের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ওর দাম বের হয়ে যাচ্ছে। এখানে কি পাচ্ছে, ফন্ট সাইজ কত, সামনে যারা আছেন বলেন তো, 50 পিক্সেল আর কালার রেড। রেড ওকে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এম চাপতেছি, কন্ট্রোল শিফট এম। মোবাইল স্ক্রিন এটা হচ্ছে রেসপন্সিভ ভিউ আসে বা মোবাইল স্ক্রিন আসে, আমরা রেসপন্সিভ ভিউ বলবো। কি আসলো, রেসপন্সিভ ভিউ আসলো। হ্যাঁ, আমাদের এখানে ছিল কি 0 থেকে 500 পিক্সেল নাকি। আচ্ছা আমি এখানে দিলাম মনে করেন হচ্ছে কি 400। এটা শুধু 500 দিলে আসবে, রাইট রাইট রাইট, এখানে একটা মিস্টেক করছি আমি। এই এটা এক্স্যাক্টলি বলে দিচ্ছি, শুধু 500। হ্যাঁ, মিডিয়া স্ক্রিন, এই মিডিয়া স্ক্রিনে এখন এখানে তার কাছে আছে এই যে, এটা হচ্ছে মনে করেন যে আপনার স্ক্রিন সাইজ, এটা হচ্ছে কি স্ক্রিন সাইজ বা B4, এটা হচ্ছে কি স্ক্রিন সাইজ বা B4। এবার আপনি যে আপনার যে ডিভাইসে ঢুকলেন সেই ডিভাইসের উইডথ কত, 500 পিক্সেল। এবার আপনার 500 পিক্সেলের জন্য একটা কি দেওয়া আছে, ব্লক দেওয়া আছে আপনার কাছে। কি দেওয়া আছে, একটা ব্লক দেওয়া আছে বা একটা কি রুল বলছে না ওরা, রুল বলা আছে। কি রুল বলা আছে, মিডিয়া যে উইডটা পাচ্ছে সেই উইডের সাথে কি 500 পিক্সেল যদি ম্যাচ করে তাহলে এই কি এই H1 এর জন্য এই প্রপার্টি ভ্যালুগুলো পাবে। তাহলে দেখেন তো কি হচ্ছে, এখন এটা পাচ্ছে H1 ইকুয়াল টু কি গ্রিন, আর ফন্ট ইকুয়াল টু কত 20 পিক্সেল। এরপর নিচেরটা দেখেন তো, এটা কি ওভাররাইট হয়েছে না। এটা যারা সামনে আছেন দেখেন, আর যারা পিছনে আছেন ভিডিওতে দেখবেন। কথা ক্লিয়ার? জি স্যার এখন কথা হচ্ছে তাহলে কি আমি কি হচ্ছে প্রতিটা পয়েন্টের জন্য এভাবে লিখবো, 501 পিক্সেলের জন্য, 2 পিক্সেলের জন্য, 499 পিক্সেলের জন্য, এটা প্যারা হয়ে গেল না জিনিসটা, আসে না। আর আমরা এখানে লিখে তাহলে হচ্ছে যে মিনিট ম্যাক্স উইডথ বানাই। মিনিট দিলে কি হচ্ছে জিনিসটা, মিনিমাম উইডথ 500। এরপর ওগুলো তো পাবে, এরপর ওগুলো পাইলে কোনো দোষের কিছু নাই। আচ্ছা 500-র উপরে যায়, এটা পাচ্ছে, নিচে নামলে পাচ্ছে না। তাহলে এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক আছে যেটা আমার কাছে ইজি মনে হয় আর কি, সেটা হচ্ছে যে আপনি দুইটা ভ্যালু লেখেন, স্ক্রিন বাদ দেন। স্ক্রিন না লিখলেও এই মিডিয়া লিখলে বুঝতে পারে যে সে B4 ধরতে পারে। স্ক্রিন না লিখলেও কি শুধু এভাবে মিডিয়া লিখলে সে B4টা কি রিড করতে পারে যে কোন B4-এ আছে সে। ওকে, আর আপনি লিখেন রেঞ্জ বলে দেওয়া, রাইট, কাগজ ধরতে পারছে যে হচ্ছে, আমি কাগজে বলে দিলাম সুস্মিতা। হ্যাঁ, মিনিমাম উইডথ 0 পিক্সেল আর ম্যাক্স উইডথ হ্যাঁ মনে করেন যে 500 পিক্সেল। এটা হচ্ছে বেস্ট হয় মনে হয় আর কি আমার কাছে, একদম কোনো কনফিউশন ছাড়া আপনি রেঞ্জ বলে দিলেন। মিডিয়া রেঞ্জ কি মিনিমাম উইডথ 0 পিক্সেল, ম্যাক্স উইডথ 500 পিক্সেল। তাহলে কি মিনিমাম উইডথ মানে কি এটার নিচে নামবে না, ম্যাক্স উইডথ মানে কি এটার নিচে উঠবে না।
তাহলে 0 থেকে 500 পিক্সেল পর্যন্ত যদি কোনো ডিভাইস পায় সেই ডিভাইসের জন্য এটা পাবে, এই ডিজাইনটা পাবে। ওকে, এবার আমি আবার আসলাম @media, আর একটা ব্রেক পয়েন্ট লিখলাম। ওকে, এখানে কি লিখবে, এখানে ধরো যে মিন উইডথ লিখলাম আর যে 501 পিক্সেল, কি করলাম এখানে, এটা 501 পিক্সেল। হ্যাঁ, এরপরে ম্যাক্স উইডথ মনে লিখলাম হচ্ছে যে আমরা একটু প্রফেশনাল হইতে চাই। হ্যাঁ, 500 না লিখি, এখানে হচ্ছে কত কত আছে এটা, 480 আর 768 ওয়েট, আচ্ছা এটা নিয়ে আমরা পরে গবেষণা করবো আর কি, আমি জাস্ট লিখে দেয় একবার। হ্যাঁ, 576, ওকে ফাইন। আচ্ছা 0 থেকে 576, এরপরে 577 থেকে 768। ওকে, এখানে আসলে লিখলাম কি সেমটার জন্য, এইটার জন্য কালার হয়ে যায় মনে করেন কি হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে এটা, এরপরে ফন্ট হয়ে যায় মনে করেন যে এটা, ক্লিয়ার? আচ্ছা এরপরে মনে করেন 768-এর উপরে কি হবে, এটা কি লিখে আছে এখানে, তাহলে তখন কি হবে, ডিফল্টটা পেয়ে যাবে। ওকে, এভাবে করে আপনার যত প্রপার্টি থাকবে, হ্যাঁ যত আপনার এলিমেন্ট থাকবে, সব এলিমেন্টের জন্য চাইলে আপনি কি এভাবে মিডিয়া করে লিখতে পারবেন। অ্যাকচুয়ালি লিখতে হয়, যে আপনি কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক ছাড়া যদি একটা টেমপ্লেট করতে চান, অ্যাকচুয়ালি আপনাকে লিখতে হবে। হ্যাঁ বিশাল হবে আর কি, কিছু করার নাই। একটা জিনিস দেখেন তো, বর্তমানে অনেকে ফ্লাটার নাকি কি ইউজ করে তা ফ্লাটার তো হলো যে অ্যান্ড্রয়েডের, ওটা অ্যাপসের জন্য। ফ্লাটার হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে অ্যাপস বানালে এটা আপনার আইওএস অ্যান্ড্রয়েড দুইটাকে সাপোর্ট করে একটা অ্যাপস দিয়ে। আচ্ছা এবার একটু দেখেন। হ্যাঁ, একটা খেয়াল করেন, দেখা যায় প্রথম পার্টটা 99, 500, 501, 2, 3 কত পর্যন্ত যাবে, এই 574, 75, 76 এবার 77-এ গেলে দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখা যায় চেঞ্জ হলে এটা তো বোঝা যাচ্ছে। তার মানে কি সেই স্ক্রিন রিড করতে পারতেছে। আর একটু ভালো করে বুঝে নেওয়ার কথা, এটা হচ্ছে কি ভিউ ফুড, কোন ডিভাইসের ভিউ ফুড সেটা না বুঝলেও চলবে, কোন একটা ডিভাইসের ভিউ ফুড, সেই ভিউ ফুডের সাথে আপনার কি বর্তমান উইডথ যদি ম্যাচ করে তাহলে এটা পাবে। ক্লিয়ার সবাই? আর মনে করেন যে আপনার কাছে যদি 100টা এলিমেন্ট থাকে, আপনি যদি চান যে 100টা এলিমেন্ট আমার আলাদা আলাদা স্ক্রিনে আলাদা আলাদা রকম দেখাবে, তাহলে 100টার জন্যই আপনার কি করতে হবে, কোড লিখতে হবে। এবার একটা জিনিস দেখেন তো, এই যে এই সিএসএস ফাইলটা আপনার যত কোড আমি এখানে লিখলাম, সেটা যদি আমি এখানে লিখে দিই, ওয়ান কাইন্ড অফ এটা একটা সিএসএস ফাইল না নাকি? তাহলে এটা একটু সহজভাবে বুঝবেন, মানে এটার জন্য বলতে যাতে প্যাচ না লাগে আর কি। প্রতিটা ব্লক মনে করেন যে একটা সিএসএস ফাইল, প্রতিটা ব্লক মনে করেন একটা কি সিএসএস ফাইল। ওকে, আবার এই যে ব্র্যাকেটগুলো এগুলো হচ্ছে সিএসএস সিলেক্টরের ব্র্যাকেট, আর এই যে ব্র্যাকেটটা এটা হচ্ছে কি মিডিয়া কোয়েরির ব্র্যাকেট। ব্র্যাকেটের ব্র্যাকেট অনেক সময় প্যাচ লাগে, এটা বলে দিলাম আমি। এইভাবে আর লিখতে পারেন আপনারা চাইলে। তাহলে আমরা ওই শিখলাম কি কি, @media screen and width 500 পিক্সেল। এটা দিলে কি হচ্ছে একদম ফিক্সড হয়ে গেল যে আমার ডিভাইসগুলির সাথে 500 পিক্সেল ম্যাচ করলে এইগুলো পাবে, আদারওয়াইজ পাবে না। এরপরে এটা কি খুবই খারাপ টেকনিক, আমি লিখতে পারি কি মিন উইডথ, তাহলে কি হবে 500 থেকে কি নিচের দিকে আসতে পারবে নাকি, মিনিমাম নিচের দিকে 500, উপরের দিকে গেলে মানে 500 থেকে 500-এর উপরে পাইলে এখানে যদি কোনো আপনার সিলেক্টর বা কোনো প্রপার্টি ভালো থাকে সেগুলো পাবে, আদারওয়াইজ কি 500 নিচে আসলে পাবে না। এবার যদি লিখে এখানে ম্যাক্স উইডথ, তাহলে কি হবে দেখেন, যদি এই নিচের দিকে আর কোনো ব্রেক পয়েন্ট না লেখা থাকে, কি বলতেছি এর ম্যাক্স উইডথ 500 বা 500-এর নিচের দিকে আর কোনো ব্রেক পয়েন্ট না লেখা থাকে, তাহলে 0 থেকে 500 পর্যন্ত স্ক্রিনে এখানে যে সিলেক্টর প্রপার্টি লেখা থাকবে সেগুলোর কাজ করবে, কিন্তু 500-এর উপরে কি করবে না। এরপর আমি বললাম কি আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে কি এভাবে লিখা, আমি পুরো রেঞ্জে বলে দিব যে কোত্থেকে শুরু এবং কোথায় শেষ, কোত্থেকে শুরু এবং কোথায় শেষ, দেন আমি এখানে ব্লগ লিখলেন শেষ। আর এইভাবে ব্লগ আপনি চাইলে কি
স্ট্যান্ডার্ড ওয়েতে মেনে অল্প কিছু করতে পারেন, অথবা আপনার চাহিদা মতো অনেক বেশি করতে পারেন, ইচ্ছা আপনার। স্ট্যান্ডার্ড ওয়ে বলতে কি, এখানে মিডিয়া আমরা যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসি, এরা হচ্ছে যে আপনার একটা স্ক্রিন কয়েকটা ভাগে ভাগ করছে। যেমন হচ্ছে দেখেন, স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সেল লার্জ ডিভাইস। ওকে, এরকম এটা নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করবো, আপাতত এখানে আমরা না যাই। বুটস্ট্র্যাপ আসতেছে আমাদের খুব শীঘ্রই। আমাদের স্যার 4 ভাবে কোড করতে হবে। হ্যাঁ, 4 বার 5 বার 6 বার 10 বার লাগতে পারে। এইটাও রিকোয়ারমেন্ট, অথবা আপনার হচ্ছে যে কন্টেন্টগুলো বা এলিমেন্টগুলো আছে সেগুলো ফিট হওয়ার উপর ডিপেন্ড করবে। দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে যে সব স্ট্যান্ডার্ড মেনটেন করার পরও স্মল ডিভাইসের জন্য যে কোডগুলো লিখলেন, এটা লেখার পর স্মল ডিভাইসের এলিমেন্টগুলো ফিট হচ্ছে না কোনোভাবে, হচ্ছে যে এটা হয়তো বা ওই চ্যাপ্টার হয়ে যাচ্ছে, বা স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, বা ওটা ওভার সাইজ মনে হচ্ছে, তখন আবার আপনাকে আরো ভেঙে 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 লিখতে হবে, হতে পারে আর কি। হ্যাঁ, এটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা লাস্ট একটা পয়েন্ট আমি বলে দিই, একটু একটা মিনিট। হ্যাঁ, দেখেন এখানে কি আছে, F1, আমি একটু কাছাকাছি আনি এগুলো। হ্যাঁ, এটা প্লিজ দেখেন, জিনিসটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝেন। কাছাকাছি নিয়ে আসলাম। আচ্ছা, H1, এটাও H1, এটাও H1, এই কারণেই কিন্তু এটা রিপ্লেস হচ্ছে, নাহলে কিন্তু রিপ্লেস হতো না। এটার পরে আরেকটা বিষয় আছে, H1 ম্যাচ করার পরে এখানে প্রপার্টি কি কালার, এখানে প্রপার্টি কি কালার, এখানে প্রপার্টি কালার, এই সবগুলো প্রপার্টি কালার দেখে এগুলো কি রিপ্লেস হচ্ছে। যদি এখানে কালার আছে, এখানে যদি আমি কালার না লিখি, রিপ্লেস হবে না। তাহলে জিনিসটা কি হবে অ্যাকচুয়ালি বলেন তো? ডিফল্ট থেকে কালারটা পাবে, আর এখান থেকে কি পাবে, ফন্ট পাবে। এখান থেকে কি পাবে, এটা আপনারা বুঝেন সুন্দর। আর মনে করেন যে কোনো একটা জিনিস ডিফল্টের মধ্যে নাই, তাহলে কি সেটাকে আমি এখানে দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। ওই যে এক্সটার্নাল ইন্টারনালের কথা চিন্তা করেন, বা ইনলাইনের কথা চিন্তা করেন, মনে করেন যে এখানে ফন্ট আছে, লাইন হেড আছে, এগুলো আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে ডিফল্টে আছে। আমি যদি এখানে লিখি যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ইয়েলো বা ইয়েলো গ্রিন, তাহলে 0 থেকে 5 চিত্রের জন্য কি এইটার জন্য কি পাবে, ব্যাকগ্রাউন্ড পাবে, কিন্তু অন্য স্ক্রিনে আর ব্যাকগ্রাউন্ড পাবে না। তাহলে আমরা একটু দেখে চলেন, দেখেন রিফ্রেশ আর কন্ট্রোল শিফট এম রেসপন্সিভ ভিউর জন্য, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে না, বোঝা যায়? তাহলে হচ্ছে দেখেন এই ভ্যালু কখন রিপ্লেস হচ্ছে, যখন আপনার প্রপার্টি সেম থাকতেছে তখন রিপ্লেস হচ্ছে, আদারওয়াইজ কি রিপ্লেস হবে না। ওই এক্সটার্নাল ইন্টারনাল ইনলাইনের মতো খুব সেম প্রসেস, সেম প্রায়োরিটি বেসিস। আবার যদি আমরা চাই যে কি প্রপার্টি ভ্যালু ইউজ করবো, সেটাও পসিবল। একদম যে প্যারেন্টের মধ্যে যা যা আছে সবই ইউজ করতে হবে তা না, চাইলে কম বেশি করতে পারবে। ক্লিয়ার ব্যাপারগুলো? আস্তে একটু বাসায় গিয়ে সুন্দর করে আপনারা ভেরিয়েবল তার মিডিয়া করে একটু প্র্যাকটিসে আনবেন, ফ্ল্যাগবক্সগুলো একটু প্র্যাকটিসে আনেন। কালকে আমরা ফ্ল্যাগবক্স দিয়ে যদিন লাগ আমরা একটা কমপ্লিট টেমপ্লেট করবো, আমরা 2 দিন লাগ 3 দিন লাগ, তারপর আমরা বুটস্ট্র্যাপ ধরবো। ক্লিয়ার সবাই? ওই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।